বোর্ডরুমের ভারী দরজাটা যখন খুলল, ভেতরের ভারী এসির হাওয়া আর চাপা ফিসফিসানির মাঝখানে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ঘরের সবকটা চোখ তখন আয়েন্দ্রী সেনগুপ্তের ওপর। আর মাত্র কয়েকটা মিনিট, তারপরই তাকে এই সিইওর চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটা হবে। সৌনক চ্যাটার্জি নিজের সিটে একটু আরাম করে বসেছিল, মুখে এমন একটা ভাব যেন যুদ্ধটা সে অলরেডি জিতে গেছে। বাকি ডিরেক্টররা কেউ আয়েন্দ্রির দিকে তাকাচ্ছিল না। খুব মনোযোগ দিয়ে ফাইলের পাতা উল্টানোর ভান করছিল তারা। ঠিক তখনই রুদ্র ঘরে ঢুকল। গায়ে একটা সাদামাটা শার্ট, পায়ে সেই পুরনো চেনা জুতোটা। ওকে দেখেই টেবিলের একপাশ থেকে একটা চাপা হাসির রোল উঠল। এই সেই লোক যাকে সেনগুপ্ত পরিবারের সবাই বেকার আর অপদার্থ বলে চেনে, আড়ালে আবডালে হাসাহাসি করে। এই চরম সংকটের মুহূর্তেও ওর এই সাধারণ বেশে চলে আসাটা অনেকের কাছেই একটা তামাশার মতো ঠেকল। কিন্তু সেই হাসির আয়ু ছিল বড়জোর কয়েক সেকেন্ড। ঘরের একেবারে মাথায় বসা চেয়ারম্যান বিশ্বজিৎ মুখার্জি আচমকা স্প্রিংয়ের মতো নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। প্রবীণ এই মানুষটার হাত কাঁপছিল। মুখের চেনা আত্মবিশ্বাসটা উধাও হয়ে গিয়ে সেখানে জায়গা করে নিল এক চরম বিস্ময়। ঘরের বাকিদের স্তম্ভিত করে দিয়ে প্রায় ফিসফিস করে কাঁপা গলায় তিনি বলে উঠলেন, স্যার, আপনি আপনি এসে গেছেন। বাইরে কলকাতার সকালটা তখন কেমন যেন একটু থমথমে। খুব জোর বৃষ্টি হচ্ছিল না, কিন্তু মেঘলা আকাশটার দিকে তাকালে মনে হচ্ছিল পুরো শহরটা কোনো একটা না বলা মন খারাপের বোঝা বুকে নিয়ে চুপচাপ নিঃশ্বাস ফেলছে। সল্টলেকের কাজ ঘেরা বহুতলগুলোর গা বেয়ে বৃষ্টির ফোঁটাগুলো অলসভাবে গড়িয়ে পড়ছিল নিচে। রাস্তায় গাড়িগুলোর চাকা ভেজা পিচে পিছলে যাওয়ার শব্দ হচ্ছিল। মানুষজন ছাতা মাথায় দিয়ে তাড়াহুড়ো করে যে যার গন্তব্যের দিকে ছুটছিল। অথচ সেনগুপ্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এই ৩২ তলার বিশাল বোর্ডরুমটায় বাইরের সেই বৃষ্টির শব্দের কোনো প্রবেশাধিকার ছিল না। এখানে সময় যেন পুরোপুরি থমকে গেছে। লম্বা কালো টেবিলটার চারপাশে যারা বসে আছেন, বড় বড় ডিরেক্টর, ইনভেস্টর আর কোম্পানির পুরনো কর্তারা, সবার চোখেই একটা চাপা উত্তেজনা। সামনের দামি কফির কাপগুলো কখন ঠান্ডা হয়ে গেছে সেই খেয়াল কারণ নেই। দেওয়ালে ঝোলানো বড় এলইডি স্ক্রিনটার দিকে তাকালে বুকটা কেমন কেঁপে ওঠে। সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ইমার্জেন্সি বোর্ড রিভিউ, সিইও অ্যাকাউন্টেবিলিটি। একটা সাজানো নাটক, যার শেষ দৃশ্যটা দেখার জন্য সবাই চাতকের মতো অপেক্ষা করছিল। টেবিলের একেবারে শেষ মাথায় বসেছিল আয়েন্দ্রী সেনগুপ্ত। নেভি ব্লু বিজনেস স্যুট, নিখুঁতভাবে আঁচড়ানো চুল, হালকা মেকআপ আর কবজিতে মেটালিক ব্র্যান্ডের দামি ঘড়িটা, সবকিছু মিলিয়ে তাকে এখনও সেই একই মজবুত সিইও মনে হচ্ছিল, যার একটা ইশারায় একদিন কোটি কোটি টাকার প্রজেক্ট পাস হতো। কিন্তু অত প্রসাধনী দিয়েও চোখের নিচের সেই কালচে ক্লান্তিটা ঢাকা যাচ্ছিল না। গত কয়েকটা দিন যে তাকে কিভাবে ভেতর থেকে দুমড়ে মুছড়ে দিয়েছে, তা ওই চোখের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায়। সৌনক চ্যাটার্জি নিজের চেয়ারটায় বেশ ছড়িয়ে ছিটিয়ে বসেছিল, মুখে একটা শান্ত, নিশ্চিত হাসি, যেন ওই লড়াইয়ের রেজাল্ট শিট ও আগেই নিজের পকেটে পুরে রেখেছে। ডিরেক্টরদের টেবিলের অন্য প্রান্তে শ্রেয়া ঘোষাল খুব মন দিয়ে নিজের ট্যাবলেটে একটা প্রেস নোট সাজাচ্ছিল। আয়েন্দ্রীর বিদায় আর সৌনকের নতুন সিইও হওয়ার খবরটা মিডিয়ায় কিভাবে যাবে তার খসড়া এখনই তৈরি, জাস্ট একটা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ঠিক তখনই বোর্ডরুমের সেই চওড়া দরজাটা ধীর গতিতে খুলে গেল, আর সেই ফাঁক গলে ভেতরে পা রাখল একটা মানুষ। একটা সাদামাটা সাদা শার্ট, ডার্ক জিন্স, পায়ে ধুলোবালি লাগা পুরনো একজোড়া স্পোর্টস শু, আর কাঁধে ঝুলছে একটা রংচটা ল্যাপটপ ব্যাগ। লোকটা আর কেউ নয়, রুদ্র সেন, আয়েন্দ্রীর স্বামী। এই রাজকীয় অফিসের অন্দরে এতদিন যাকে সবাই একটা অপদার্থ বেকার বলে জেনে এসছে, যাকে নিয়ে আড়ালে কত রসালো গল্প তৈরি হয়েছে, ওকে এই ঘরে ঢুকতে দেখে টেবিলের ২-৩ জনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সৌনকও আর চোখে একবার দেখে নিয়ে মৃদু হাসল, যেন বলতে চাইল, এখানে এই জোকারের এখন কি কাজ। কিন্তু সেই সস্তা হাসির রেশটুকু বাতাসে মিলিয়ে যাওয়ারও সময় পেল না। চেয়ারম্যান বিশ্বজিৎ মুখার্জি আচমকা নিজের চেয়ার ছেড়ে সোজা খাড়া হয়ে দাঁড়ালেন। তার মুখের সমস্ত রং যেন এক পলকে উড়ে গেছে, চোখে এক অদ্ভুত অবিশ্বাস আর আতঙ্ক, পুরো শরীরটা কাঁপছে। ঘরের বাকি ডিরেক্টরদের পুরো থমকে দিয়ে প্রবীণ এই মানুষটা ভাঙা কিন্তু পরিষ্কার গলায় বলে উঠলেন, স্যার, আপনি আপনি সত্যিই এসে গেছেন? বিশ্বজিৎ মুখার্জির ওই কাঁপতে থাকা গলা থেকে স্যার ডাকটা কিন্তু হুট করে বেরোয়নি।
এর পেছনে একটা লম্বা গল্প আছে, যা কয়েক মাস আগেও কেউ কল্পনা করতে পারেনি। তখন কলকাতার সল্টলেকের একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ১৮ তলায় আয়ন্দ্রী সেনগুপ্ত আর রুদ্র সেনের সকালগুলো শুরু হতো একদম দুই ভিন্ন গতিতে। ৩৫ বছরের আয়ন্দ্রী ছিল কলকাতার সেই হাতে গোনা সফল নারী সিইওদের একজন, বড় বড় বিজনেস ম্যাগাজিনে যাদের নাম বেশ সমীহীর সাথে নেওয়া হতো। তার সকালটা সূর্যের আলো দেখে নয়, শুরু হতো ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা মেসেজের বন্যা দিয়ে। কখনো সিঙ্গাপুরের ইনভেস্টরদের তাগাদা, কখনো মুম্বাইয়ের কর্পোরেট উকিলদের মেল, তো কখনো বোর্ডের কোনো মেম্বারের আপাত সাধারণ কিন্তু ভারী কোনো প্রশ্ন। বিছানা থেকে উঠেই সে প্রথমে কোম্পানির সুরক্ষিত ফোনটা চেক করত। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে ঠিক সেই কাঠিন্য আর সংযমটা ফুটিয়ে তুলত, যা একজন লিডারকে সব অবস্থাতেই ধরে রাখতে হয়। তার পোশাক ছিল সবসময় পরিপাটি আর আধুনিক, কখনো বিজনেস স্যুট, কখনো ব্লেজার, কখনো হালকা রঙের শার্ট, আর পায়ে থাকত চড়া হিল, যা পরে সে সারাদিন একটার পর একটা মিটিংয়ে দাপিয়ে বেড়াত। বাইরের দুনিয়া তাকে এক শক্ত মনের মানুষ বলেই জানত, কিন্তু সেই মজবুত হওয়ার জন্য প্রতিদিন তাকে ভেতরে ভেতরে কতটা চড়া দাম চোকাতে হতো তা কেবল ওই ৪ দেয়ালের নিস্তব্ধতাই জানত। রুদ্র ছিল আইন্দ্রির চেয়ে ৪ বছরের বড়, কিন্তু তার সকালে কোনো তাড়া ছিল না, কোনো উত্তেজনা ছিল না। রোজ অ্যালার্ম বাজার আধেই সে ঘুম থেকে উঠে পড়ত। রান্নাঘরের আবছা আলোটা জেলে প্রথমেই আইন্দ্রির জন্য চিনি ছাড়া কফি বানাত। তারপর আইন্দ্রির সারাদিনের ধকলের কথা মাথায় রেখে তৈরি করত সকালের জলখাবার। কখনো দুটো টোস্ট আর ফল, কখনো ডালিয়া, তো কখনো স্রেফ একটা সাধারণ অমলেট। কারণ রুদ্র জানত ভারী কিছু খেয়ে নিলে মিটিংয়ের সময় আইন্দ্রির অলস লাগবে। আইন্দ্রির ল্যাপটপের চার্জার, জলের বোতম, নিয়মিত খাবার ওষুধ আর গাড়ির চাবিটা পর্যন্ত সে নিজে গুছিয়ে এক জায়গায় রেখে দিত, যাতে তাড়াহুড়োর মধ্যে মেয়েটা কিছু ফেলে না যায়। রুদ্রের নিজের পোশাক আশাক ছিল বড্ড সাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তাতে কোনো ব্র্যান্ডের দেখনদারি ছিল না। ওই দামি অ্যাপার্টমেন্টের জাঁকজমক আর চাকচিক্যের মধ্যে রুদ্রকে প্রায়ই এমন লাগত যেন কোনো এক মানুষ ভুল করে অন্য কারোর চকমকে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে পড়েছে। কিন্তু তার কাজের ভেতরের পরিষ্কারতা, চোখের মায়া জড়ানো শান্তি আর ধীর স্থির কথা বলার ধরনটাই বলে দিত, এই লোকটা আর যাই হোক ভেতর থেকে ভেঙে পড়া কেউ নয়, বরং সে বড্ড গভীর একজন মানুষ যে নিজের চারপাশের সব কিছু খুব নীরবে সামলে রাখতে জানে। আসল সমস্যাটা ছিল আমাদের সমাজ চোখের সামনে চকমকে জিনিসটা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়, কিন্তু পর্দার আড়ালে থাকা নীরব পরিশ্রমের দাম দিতে বড্ড দেরি করে। অ্যাপার্টমেন্টের লিফটে ওঠার সময় প্রতিবেশীরা যখন দেখত আয়ন্দ্রী একদম টিপটপ সেজে দ্রুত পায়ে অফিসের দিকে যাচ্ছে, আর রুদ্র ওদিকে বাজারহাটের থলে হাতে নামছে বা ডেলিভারি বয়ের কাছ থেকে পার্সেল নিচ্ছে, তখন তাদের চোখে একটা চাপা হাসির ভাব ফুটে উঠত। সামনের ফ্ল্যাটের মিসেস সেনগুপ্ত তো বেশ কয়েকবার মুখে একটু আধখানা হাসি ঝুলিয়ে বলেই দিয়েছিলেন, আয়নরিদি সত্যি খুব ভাগ্যবতী, ঘর সংসার সামলানোর মতো এমন একটা বর পেয়েছেন। কথাটা শুনতে প্রশংসার মতো লাগলেও ওর ভেতরের সূক্ষ্ম কামড়টা আয়ন্দ্রী স্পষ্ট টের পেত। এমনকি নিচের সিকিউরিটি গার্ডরাও কতবার রুদ্রকে তার নিজের নামে না ডেকে ম্যাডামের হাজব্যান্ড বলে ডাকত। রুদ্র অবশ্য এসব শুনে প্রতিবারই স্রেফ হেসে দিত, যেন এই দুনিয়াটাকে সে আগে থেকেই চিনে রেখেছে। আয়ন্দ্রী তাকে ভালোবাসত, খুব ভালোবাসত, তাতে কোনো খামতি ছিল না। মাঝরাতে যখন সে অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরত আর দরজা খুলতেই দেখত লিভিং রুমের আবছা আলো, টেবিলে ঢাকা রাখা গরম খাবার আর রুদ্রের সেই শান্ত গলার আওয়াজ, আগে একটু থিতু হও, তারপর বাকি দুনিয়ার সাথে লড়া যাবে, তখন আয়ন্দ্রের মনটা সত্যি গলে যেত। কিন্তু মানুষ বাইরের মানুষের মুখ বন্ধ করবে কি করে? অফিসের কোনো ডিনারে যখন অন্য মহিলারা তাদের স্বামীদের বড় বড় সাকসেস নিয়ে গল্প করত, আত্মীয়রা যখন খোঁচানোর জন্য জিজ্ঞেস করত যে রুদ্র আজকাল কি করছে, কিংবা কোনো পুরনো চেনা লোক যখন হাসতে হাসতে বলতো যে সিইওর স্বামী হওয়া তো বড্ড আরামের জীবন, তখন আয়ন্দ্রীর মনের ভেতর একটা ছোট কাঁটা বিঁধত। নিজের এই কাঁটা ফোটার অনুভূতির জন্য নিজের ওপরই বড্ড লজ্জা হতো তার। সে জানত রুদ্র অলস নয়, উদাসীন নয়, বরং তার ঝোড়ো জীবনের সবচেয়ে শান্ত জায়গা। তবু বারবার শুনতে থাকা ওই ছোট ছোট খটাগুলো কখনো কখনো প্রেমের দেওয়ালেও অলক্ষ্যে একটা সূক্ষ্ম ফাটল তৈরি করে দেয়।
রুদ্র হয়তো আয়েন্দ্রির মনের সেই ফাটলটা দেখতে পেত, কিন্তু সে কখনো মেয়েটাকে কোনো কাঠগড়ায় দাঁড় করায়নি, কোনো কৈফিয়ত চায়নি। সে শুধু পরের দিন সকালে কফিটা একটু বেশি গরম রাখত, আয়ন্দ্রির ব্লেজারের ভাঁজগুলো হাত দিয়ে ঠিক করে দিত, আর দরজা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বলতো, আজ সবাইকে খুশি করার চেষ্টা করো না, সত্যির সাথে থেকো, বাকিটা সন্ধেবেলায় আমি দেখে নেব। আয়ন্দ্রি সেই সময় স্রেফ মাথা নেড়ে বেরিয়ে যেত। সে তখন কি করে জানবে যে যাকে পুরো দুনিয়া ঘরে বসে থাকা এক সাধারণ মানুষ ভাবছে, সেই একদিন তার নাম, তার পরিশ্রম আর তার পুরো দুনিয়াটাকে ভাঙার হাত থেকে বাঁচানোর জন্য সেই একই কর্পোরেট বোর্ডরুমে এসে বুক চিতিয়ে দাঁড়াবে। আয়ন্দ্রি তখন পর্যন্ত এটা বুঝতে পারেনি যে রুদ্রের এই শান্ত ভাবটা কোনো অলসতা ছিল না, আর তার কম কথা বলাটা কোনো শূন্যতা ছিল না। আসলে অনেক সময় যে মানুষটাকে বাইরে থেকে সবচেয়ে সাধারণ দেখায়, তার ভেতরেই সবচেয়ে লম্বা সফরের ক্লান্তি আর অভিজ্ঞতা লুকিয়ে থাকে। রুদ্রের সাথে তার দেখা কোনো বড় বিজনেস কনফারেন্স, দামি হোটেল বা কর্পোরেট পার্টিতে হয়নি। তাদের প্রথম দেখা হয়েছিল কলকাতার চার্চ স্ট্রিটের কাছে একটা ছোট্ট ক্যাফেতে, যেখানে বাইরে পুরনো বইয়ের দোকান ছিল আর ভেতরে কফির গন্ধের সাথে ভিজে কাগজের হালকা সুবাস মিশে থাকত। সেই সন্ধে বৃষ্টিটা সবে থেমেছিল। রাস্তায় জমে থাকা জলে শহরের আলোর ছটা তখনও কাঁপছিল। আয়ন্দ্রি তার বাবার কোম্পানির সাথে যুক্ত কিছু ফাইলপত্র নিয়ে সেখানে এসে বসেছিল, কারণ অফিসের চেনা শোরগোল আর লোকজনের ভণ্ডামিতে তার মাথা একদম জ্যাম হয়ে গিয়েছিল। সেই সময় আয়ন্দ্রি আজকের মতো চেনা সিইও ছিল না। সে তখন স্রেফ ২৯ বছরের একটা ক্লান্ত মেয়ে, যার বাবা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং যার কাঁধে আচমকাই সেনগুপ্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সামলানোর বিশাল দায়িত্ব এসে পড়েছে। পুরনো বোর্ড মেম্বাররা তাকে অনভিজ্ঞ ভাবত। ব্যাংকওয়ালারা প্রতিটা মিটিংয়ে কঠিন কঠিন প্রশ্ন করে কোণঠাসা করত, আর আত্মীয়রা উপদেশের নামে ভয় দেখাত যে এত বড় কারবার সামলানো সহজ কথা নয়। বাইরে সে নিজেকে খুব শক্ত দেখানোর চেষ্টা করত ঠিকই, কিন্তু ভেতরে প্রতি রাতে তাকে একটাই ভয় কুড়ে কুড়ে খেত। বাবার বছরের পর বছরের এই পরিশ্রম সে নিজের হাতে হারিয়ে ফেলবে না তো? সেদিনও তার সামনে ফাইলগুলো ওভাবেই খোলা ছিল, ল্যাপটপের স্ক্রিনে ডেটার পর ডেটা, কিন্তু চোখ ওগুলোর দিকে আটকে থাকলেও মাথা কিছু বুঝতে পারছিল না। পাশের টেবিলে একটা লোক বসেছিল, তার টেবিলে কয়েকটা বই খুব পরিপাটি করে রাখা, একটা পুরনো নোটবুক খোলা ছিল আর সে ছোট ছোট অক্ষরে মন দিয়ে কিছু একটা লিখছিল। সে আয়ন্দ্রির স্ক্রিনের দিকে তাকায়নি, আর না কোনো অচেনা মানুষের মতো গায়ে পড়া স্বভাব দেখিয়ে তার ব্যক্তিগত বিষয়ে নাক গলাচ্ছিল। শুধু সে মেয়েটার মুখের অস্থিরতা আর বারবার ফাইলের পাতা উল্টানোর ক্লান্তিটা লক্ষ্য করেছিল। কিছুক্ষণ পর সে পেনটা রেখে খুব শান্ত গলায় বলল, কখনো কখনো সমস্যা সেই পাতায় থাকে না যা আমরা ১০ বার করে পড়ি, বরং সেই ছোট জিনিসটায় থাকে যাকে ছোট ভেবে ছেড়ে দিই। আয়ন্দ্রি চমকে তার দিকে তাকাল। এমনিতে এভাবে অচেনা মানুষের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত উপদেশ নেওয়া তার একদম পছন্দ ছিল না। সে নিজের গলাটা একটু ঠান্ডা করে জিজ্ঞেস করল, আপনি কি করে বুঝলেন যে আমি কোনো সমস্যার দিকে তাকিয়ে আছি? লোকটি হালকা হেসে বলল, কারণ যে মানুষ সত্যি আরাম করতে এসেছে সে কফি ঠান্ডা হওয়ার আগেই সেটা খেয়ে নেয়। আয়ন্দ্রি চাইলেও এবার না হেসে পারল না। এরপর তাদের কথাবার্তা খুব একটা দীর্ঘ হল না, কিন্তু ওই ছোট্ট বাক্যটা তাকে আবার ফাইলগুলোর দিকে তাকাতে বাধ্য করল। সে এবার সেই সাপ্লায়ারের অভিযোগটা খুলল, যাকে সে সামান্য ব্যাপার ভেবে এতক্ষণ এড়িয়ে যাচ্ছিল। আর ওখান থেকেই সে জানতে পারল যে একটা ছোট্ট আটকে থাকা পেমেন্ট পুরো সাপ্লাই চেনটাকে জ্যাম করে রেখেছিল। সমস্যা কোটি টাকার ছিল না, ভরসার ছিল। সে সেই সন্ধেবেলাতেই অফিসে ফোন করল, পেমেন্ট রিলিজ করালো, আর অনেক দিন পর তার মনে হল যে না, কোম্পানিটা এখনও পুরোপুরি তার হাত থেকে ফসকে যায়নি। পরের সপ্তাহে সে আবার ওই একই ক্যাফেতে গেল, হয়তো কাজের বাহানায়, নয়তো মনের বাহানায়। লোকটা সেদিন সেখানেই বসেছিল, নিজের নোটবুকে মগ্ন হয়ে কিছু লিখতে লিখতে। এবার আয়েন্দ্রি নিজেই যেচে জিজ্ঞেস করল, আপনি কি বিজনেস কনসালটেন্ট? সে মাথা নাড়ল। এখন আর না, কোনো এক সময় ওই দুনিয়ায় ছিলাম, এখন শুধু পড়ি, লিখি আর জীবনকে একটু ধীরে বোঝার চেষ্টা করি। তার নাম ছিল রুদ্র সেন। সে নিজের ব্যাপারে বড্ড কম কথা বলত। যখন আয়েন্দ্রি জিজ্ঞেস করত সে আগে কোন কোম্পানিতে কাজ করেছে, সে প্রতিবারই কথা এড়িয়ে গিয়ে বলত, নাম খুব তাড়াতাড়ি মানুষের ওপর ভারী হয়ে ওঠে। কয়েক মাস ধরে তাদের দেখা ওই একই ক্যাফেতে হতে থাকল। আয়েন্দ্রি কখনো কোম্পানির জটিলতা নিয়ে আসত, কখনো বা স্রেফ চুপ করে বসার জন্য। রুদ্র তাকে সরাসরি কোনো সমাধান দিত না। সে শুধু এমন কিছু প্রশ্ন করত যা দিয়ে আয়েন্দ্রি নিজে নিজের উত্তর পর্যন্ত পৌঁছতে পারে। এই জিনিসটাই রুদ্রকে সবার চেয়ে আলাদা বানিয়েছিল। দুনিয়া তাকে সবসময় প্রমাণ করতে বলত যে সে যোগ্য,
কিন্তু রুদ্রের সামনে তাকে কিছু প্রমাণ করতে হতো না। সে সেখানে অক্লেশে ক্লান্ত হতে পারত, ভয় পেতে পারত, হাসতে পারত, আর কখনো কখনো বিনা লজ্জায় বলতে পারত যে সে জানে না এরপর কি করতে হবে। ধীরে ধীরে আয়ান্দ্রি অনুভব করল যে প্রেম সবসময় বড় বড় প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় না। কখনো কখনো তা একটা শান্ত টেবিল, অর্ধেক ঠান্ডা কফি আর এমন কোনো মানুষের হাত ধরে শুরু হয় যে আপনার দুর্বলতা দেখে আপনাকে ছোট অনুভব করায় না। এক সন্ধেবেলা যখন বাইরে হালকা বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল, আয়ান্দ্রি তাকে বলল, রুদ্র, তোমার সাথে বসে আমার মনে হয় যে আমি একটু কম একা। রুদ্র অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমার কাছে দুনিয়াকে দেখানোর মতো খুব বেশি কিছু নেই আয়ান্দ্রি। আয়ান্দ্রি বিনা দ্বিধায় বলল, আমার দুনিয়াকে দেখানোর জন্য মানুষ চাই না, আমার সেই মানুষটাকে চাই যার কাছে ফিরে আমি নিজেকে মনে রাখতে পারি। সেদিন রুদ্র আয়ান্দ্রির দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়েছিল যেন কেউ তার ভেতরের যুগ যুগ ধরে বন্ধ থাকা কোনো এক পুরনো জানালা হঠাৎ করে খুলে দিয়েছে। আয়ান্দ্রি তখনও জানত না যে এই শান্ত মানুষটার পেছনে কি বড় ইতিহাস লুকিয়ে আছে। সে যে নিজের একটা আস্ত চেনা অতীত পুরোপুরি আড়াল করে ওর পাশে এসে বসেছে, সেটা বোঝার মতো অবস্থা তখন আয়ান্দ্রির ছিল না। কিন্তু সে এটুকু খুব ভালো করেই বুঝে গিয়েছিল যে এই লোকটার পাশে এসে বসলে বাইরের ওই জটিল জীবনটাকে একটু কম কঠিন মনে হয়। সেই সন্ধ্যের পর থেকে আয়ান্দ্রি আর রুদ্রের মধ্যে যে সম্পর্কটা অলক্ষ্যে গড়ে উঠতে শুরু করল, তাতে ঢাকঢোল পেটানো শোরগোল ছিল না, কোনো দেখানো ব্যাপার বা দেখনদারি ছিল না, এমন কোনো গ্ল্যামার ছিল না যাকে ফেক ফিল্টার দিয়ে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। সেই ভালো লাগাটা তৈরি হয়েছিল একদম ছোট ছোট কিছু চেনা মুহূর্ত দিয়ে, যেখানে সামনের মানুষটা আপনার মুখ দেখে ক্লান্তি না জিজ্ঞেস করেই সবটা বুঝে নেয়, আর আপনার দীর্ঘ নীরবতাকেও একটা সঠিক উত্তর বলে মেনে নেয়। প্রায় একটা বছর ধরে তারা চার্চ স্ট্রিটের ওই চেনা ক্যাফেটাতেই নিয়ম করে দেখা করতে থাকল। কখনো আয়েন্দ্রি অফিসের একগাদা ফাইল নিয়ে আসত, কখনো বা স্রেফ নিজের মনের ভেতরে জমে থাকা অজস্র ভয়গুলো নিয়ে হাজির হতো। আর রুদ্র প্রতিবার তাকে খুব আলতো করে এই অনুভূতিটা দিত যে শক্তিশালী বা মজবুত হওয়া মানেই সবসময় পাথর হয়ে থাকা নয়, মাঝে মধ্যে ভেঙে পড়াও খুব স্বাভাবিক। কিন্তু সমস্যাটা তৈরি হলো অন্য জায়গায়। যখন আয়েন্দ্রি নিজের বাড়িতে গিয়ে পরিষ্কার জানালো যে সে রুদ্রকে বিয়ে করতে চায়, তখন ড্রয়িং রুমে সবার প্রথমে যে জিনিসটা জন্ম নিল তা কোনো আনন্দ বা উৎসবের মেজাজ ছিল না, বরং চারদিকটা কেমন যেন থমথমে আর নিস্তব্ধ হয়ে গেল। তার মা মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু এটুকুই জিজ্ঞেস করতে পেরেছিলেন, মা, তুই সবটা ভেবেচিন্তে দেখেছিস তো? কিন্তু বাকি আত্মীয় স্বজনদের চোখে তখন একগাদা প্রশ্ন আর আপত্তির বই খুলে গিয়েছিল। কারণ সেনগুপ্ত পরিবারে বিয়ে মানে শুধুমাত্র দুটো মনের এক হওয়া বা দুজন মানুষের একসাথে থাকা ছিল না, সেখানে সবার আগে মাপা হতো উল্টো দিকের মানুষের নাম, পদবি, বংশমর্যাদা, ব্যাংক ব্যালেন্স আর সমাজে চোখে পড়ার মতো সমকক্ষতা। রুদ্রর মতো এক সাধারণ চাকরি-বাকরিহীন মানুষের জায়গা যে সেখানে হতে পারে না, তা সবার চোখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। রুদ্র যেদিন প্রথমবার আয়েন্দ্রির পরিবারের সাথে দেখা করতে এলো, সেদিনও সে কোনো চকমকে দামি স্যুট গায়ে চাপায়নি। সবসময়কার মতো একদম ইস্থি করা, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ভীষণ সাদামাটা একটা পোশাকে সে হাজির হয়েছিল। হাতে ছিল একটা ছোট্ট গিফট বক্স, তাতে আয়েন্দ্রির মায়ের জন্য স্পেশাল চিনি ছাড়া কিছু আর্টিজান চকলেট নিয়ে এসেছিল সে। কারণ একবার কথার পিঠে কথা বলতে গিয়ে আয়েন্দ্রি রুদ্রকে জানিয়েছিল যে তার মা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন, অথচ ইদানিং ডাক্তার চিনি খেতে একেবারে বারণ করে দিয়েছেন। রুদ্রর এই সূক্ষ্ম নজর আর যত্ন নেওয়ার বিষয়টা বাড়ির বাকিরা কেউ খেয়াল না করলেও আয়েন্দ্রি কিন্তু ঠিকই লক্ষ্য করেছিল। দুপুরের খাবার টেবিলে স্বভাবসুলভ চড়া মেজাজে আইন্দ্রির কাকিমা অলকানন্দা রায় বেশ বাঁকা হেসে জিজ্ঞেস করলেন, তা বাবা, এখন আপনি ঠিক কোথায় কাজ করছেন? প্রশ্নটা ওপর ওপর খুব সাধারণ শোনালেও ওটার ভেতরের টোনে সম্মানের চেয়ে জেরা আর পরীক্ষা করার জেদটাই বেশি প্রকাশ পাচ্ছিল। রুদ্র খুব শান্ত গলায় জবাব দিল, আপাতত নিজের কিছু ব্যক্তিগত কাজ দেখি, পড়াশোনা করি আর একটু একটু লেখালেখি করি। অলকানন্দা কাকিমার ঠোঁটের কোণের হাসিটা এবার আরও সরু আর তীক্ষ্ণ হয়ে গেল। ওহ, তার মানে কোনো স্থায়ী চাকরি বা পদ নেই? তিনি কথাটা এমন এক তৃপ্তির ভঙ্গিতে বললেন যেন কোনো ডাক্তারের মেডিকেল রিপোর্টে মস্ত বড় একটা গলদ হাতে নাতে ধরে ফেলেছেন। কাকিমার এই রূপটা দেখে আয়েন্দ্রি তখনই কিছু একটা বলে প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু রুদ্র ঠিক সেই মুহূর্তে টেবিলের ওপার থেকে আয়েন্দ্রির দিকে তাকালো। সেই চোখের চাউনিতে কোনো মিনতি বা অনুরোধ ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত ভরসা,
যা বলছিল যে জীবনের প্রতিটা লড়াই ঠিক সেই মুহূর্তেই চেঁচামেচি করে লড়া জরুরি নয়। বিয়েটা শেষমেশ খুব ছিমছাম আর সাধারণভাবেই মিটল। আয়েন্দ্রি ইচ্ছে করেই অনুষ্ঠানটাকে একদম ছোট আর ঘরোয়া রেখেছিল। সে কোনোভাবেই চাইত না যে বাইরের সুযোগসন্ধানী লোকেরা তার জীবনের সবচেয়ে বড় ব্যক্তিগত সিদ্ধান্তটাকেও কোনো কর্পোরেট বিজনেস ডিলের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখুক আর আড়ালে জাজ করুক। শুধু গুটি কয়েক কাছের মানুষজন এলো, মালা বদল হলো, আশীর্বাদের পর্ব মিটল, কিছু ছবি তোলা হলো, আর তারপরেই জীবন আবার তার চেনা দৈনন্দিন গতিতে ফিরে গেল। বিয়ের পর রুদ্র কখনো সেনগুপ্ত পরিবারের জামাই হিসেবে নিজের কোনো বাড়তি গুরুত্ব বা খাতির জাহির করার বিন্দুমাত্র চেষ্টা করেনি। সে নিখুঁতভাবে আয়ন্দ্রির মায়ের ওষুধের টাইম মনে রাখত, তাদের পরিবারের পুরনো জট পাকিয়ে থাকা ইন্স্যুরেন্স পেপারগুলো নিজে বসে গুছিয়ে ক্লিয়ার করত, আর কোনোদিন ড্রাইভার না এলে কোনো রকম বাহানা বা নাটক ছাড়াই নিজে গাড়ি বের করে স্টিয়ারিংয়ে বসে পড়ত। কিন্তু দুনিয়ার সবচেয়ে অদ্ভুত আর নির্মম ব্যাপার এটাই ছিল যে কাজগুলোর মধ্যে রুদ্রের অকৃত্রিম আপন ভাবার যত্ন লুকিয়েছিল, বাড়ির লোকেদের চোখে সেটাই একসময় তার সবচেয়ে বড় খামতি আর অযোগ্যতা বলে মনে হতে লাগল। তাদের সংকীর্ণ মানসিকতায় মনে হতো যে মানুষটা এত সহজে সবকিছু মেনে নেয় আর এত মাটির কাছাকাছি থাকে, সে আসলে ভেতর থেকে বড্ড ফাঁপা আর সমাজে পুরোপুরি গুরুত্বহীন। আসল আঘাতটা লাগল এক সন্ধেবেলায়, যখন ঈশিতা রায় নিজের জন্মদিন পার্ক স্ট্রিটের একটা আধুনিক রুফটপ রেস্টুরেন্টে রাখল। নিচে কলকাতার আলো ছিল, ওপরে কাঁচের রেলিং, ক্যামেরার ফ্ল্যাশ আর দামি পারফিউমের মেশানো গন্ধ। আয়ন্দ্রি কালো ট্রাউজার আর আইভরি ব্লেজারে এসেছিল, অত্যন্ত গোছানো এবং খুব প্রভাবশালী। রুদ্র তার সাথে ছিল, সাধারণ কিন্তু পরিষ্কার পোশাকে, ভিড় থেকে একটু আলাদা। ঈশিতা তাকে দেখেই নিজের বান্ধবীকে বলল, দিদিকে তো পুরো সিইওর মতো লাগছে, আর জিজুকে যেন আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। গলা আস্তে ছিল, কিন্তু এতটাই আস্তে নয় যে লুকিয়ে যাবে। দুজন হেসে পড়ল। আইন্দ্রির মুখ শক্ত হয়ে গেল। সে জবাব দিতেই যাচ্ছিল যে ঠিক সেই সময় একজন ওয়েটার ঘাবড়ে গিয়ে পিছিয়ে আস্তে আস্তে এক বয়স্ক অতিথির সাথে ধাক্কা খেল। ট্রেটা পড়তে পড়তে বাঁচল। রুদ্র সাথে সাথে এগিয়ে গেল, ট্রেটা সামলাল, বয়স্ক লোকটিকে চেয়ার পর্যন্ত পৌঁছে দিল, আর ওয়েটারকে শুধু এটুকু বলল, ঘাবড়াও মত, সব ঠিক আছে। ওই পুরো মুহূর্তটা এসে ঈশিতার দিকে একবার তাকালও না। তার গাম্ভীর্য যে কোনো জবাবের থেকে বড় ছিল। বাড়ি ফেরার সময় গাড়িতে অনেকক্ষণ নিস্তব্ধতা ছিল। আয়েন্দ্রির ভেতরে রাগও ছিল, আবার অপরাধবোধও। সে ধীর গলায় বলল, তুমি প্রতিবার এভাবে ছেড়ে দাও কেন রুদ্র? লোকেরা তোমাকে ছোট মনে করে। রুদ্র বাইরে পেরিয়ে যাওয়া আলোগুলোর দিকে তাকিয়ে বলল, যারা উচ্চতা শুধুমাত্র চেয়ার দিয়ে মাপে, তাদের বোঝাতে বোঝাতেই জীবন কেটে যায়। আমি তোমাকে ক্লান্ত করতে চাই না। এই কথা শুনে আয়েন্দ্রি আর কিছু বলতে পারল না। সে জানত যে তার নিজের স্বামীর ওপর কোনো লজ্জা নেই, কিন্তু বারবার অন্যদের নজর থেকে তাকে বাঁচাতে বাঁচাতে সে ক্লান্ত হতে শুরু করেছিল। আর এই ক্লান্তিটাই সবচেয়ে বিপজ্জনক হয়, কারণ সেটা প্রেমকে শেষ করে দেয় না, শুধু তার ভেতরে ধীরে ধীরে ধুলো জমিয়ে দেয়। সেই ধুলোটাকে রুদ্র দেখল, অনুভব করল, তবুও কখনো অভিযোগ করল না। হয়তো সে জানত যে সত্যিটাকে তাড়াতাড়ি খুলে দিলে লোকেরা চমকে যায়, কিন্তু সঠিক সময় খুলে যাওয়া সত্যি মানুষের পুরো দুনিয়া পাল্টে দেয়। সৌনক আর শ্রেয়ার মনে যে বড় আঘাতটা আকার নিচ্ছিল, তার রাস্তা তারা সেই পরিকল্পনাতেই দেখতে পেল যাকে আয়ান্দ্রি তার কোম্পানির নতুন সকাল বলে মনে করছিল। সেনগুপ্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের উত্তর অংশে একটি বড় স্বচ্ছ শক্তি প্রকল্পের ওপর কাজ করছিল, যার মধ্যে সৌরশক্তি এবং পবন শক্তি দুটোই যুক্ত ছিল। সিঙ্গাপুরের একটি বড় বিনিয়োগ তহবিল এতে টাকা লাগাতে চলেছিল, আর এই চুক্তিটা শুধু টাকার ব্যাপার ছিল না। এর মাধ্যমে কোম্পানি পুরনো পারিবারিক কারবারের ছায়া থেকে বেরিয়ে আধুনিক শক্তিক্ষেত্রে নিজের আলাদা পরিচয় তৈরি করতে পারত। হাজার হাজার চাকরি, ডজনখানেক স্থানীয় সাপ্লায়ার, নতুন ইউনিট এবং বোর্ডে আয়ান্দ্রির মজবুত দখল, সবকিছুই এই একটা চুক্তির সাথে যুক্ত ছিল। যদি এই পরিকল্পনা সফল হতো, তাহলে আয়ান্দ্রিকে সরানো প্রায় অসম্ভব হয়ে যেত। আর যদি এটা ভেঙে যেত, তাহলে তার বিরোধীদের কাছে সেই কথাটাই থাকত যার তারা খোঁজ করছিল। সে এত বড় দায়িত্বের জন্য প্রস্তুত ছিল না। পরের 2 সপ্তাহ আয়ান্দ্রির জন্য দিন আর রাতের তফাত মুছে দেওয়ার মতো ছিল। সকালে সল্ট লেক থেকে অফিসে বেরোতেই তার কথাবার্তা শুরু হয়ে যেত। কখনো আইনি দল বিদ্যুৎ কেনার চুক্তির বিষয়ে আলোচনা করত, কখনো জমি সংক্রান্ত কাগজপত্র সামনে আসত, কখনো পরিবেশগত অনুমতির শর্ত, তো কখনো সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের শেষ দাবি। অফিসে তার বেশিরভাগ সময় মিটিং রুম, ভিডিও আলোচনা এবং নথিপত্র পর্যালোচনায় কেটে যেত। সেসব ছোট ফাইল নিজে পড়তে পারত না, কিন্তু এই পরিকল্পনার মূল সারাংশ, বিক্রেতা স্বীকৃতি তালিকা এবং আর্থিক বিবরণী সে বারবার দেখত।
তার বাবা বলতেন, ভরসা করো, কিন্তু সই করার আগে রাস্তা দেখে নাও যে টাকা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে। সেই দিনগুলোতে এই বাক্যটা তার ভেতরে যেন ঘণ্টার মতো বাজতে থাকত। সৌনক এই পুরো পরিকল্পনার আর্থিক কাঠামো সামলাচ্ছিল। সে প্রতিটা মিটিংয়ে পুরো প্রস্তুতির সাথে আসত, পরিসংখ্যানগুলোকে এমনভাবে পেশ করত যেন পুরো ডিলটা তার হাতের মুঠোয়। সে বলত, আয়েন্দ্রি, দিক আপনার, টাকার ব্যবস্থা আমরা সামলে নেব। শুনতে এটা সহযোগিতার মতো লাগত, কিন্তু এর ভেতরে একটা অদৃশ্য দাবি লুকিয়েছিল যে কোম্পানির আসল শিরাগুলো তার হাতেই রয়েছে। শ্রেয়া অন্যদিকে মিডিয়ায় যাওয়ার মতো গল্প তৈরি করছিল। সংবাদপত্রের জন্য বিবৃতি, সোশ্যাল মিডিয়ায় ভাবমূর্তি তৈরির পরিকল্পনা, বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় বাক্য, সব জায়গায় আয়েন্দ্রিকে তুলে ধরা হচ্ছিল। কোম্পানির নতুন চেহারা তৈরি করে দেখানো হচ্ছিল। বাইরে থেকে সবকিছুই চকচকে ছিল, কিন্তু কখনো কখনো বেশি চমকই চোখকে আসল ফাটল দেখতে বাধা দেয়। বাড়িতে রুদ্র আয়েন্দ্রির ক্লান্তি না জিজ্ঞেস করেই বুঝে নিয়েছিল। সে রাতে দেরিতে ফিরত, কখনো খেতে খেতেই মেল দেখতে শুরু করত, কখনো সোফায় বসে বসেই চোখ বন্ধ করে নিত। রুদ্র তাকে বাধা দিত না, কিন্তু বাড়িটাকে এতটাই শান্ত রাখত যাতে অন্তত সেখানে তাকে কারো সাথে লড়তে না হয়। এক রাতে যখন সে প্রায় মাঝরাতের পর ফিরল, খাবার টেবিলে হালকা খাবার ঢাকা ছিল এবং পাশে একটি ছোট্ট নোট রাখা ছিল। তাতে লেখা ছিল, ক্লান্ত মস্তিষ্ক নিয়ে বড় ডিল পড়ো না, বিপদ প্রায়ই সবচেয়ে ছোট খোপে লুকিয়ে থাকে। আয়েন্দ্রি নোটটি পড়ল আর তার মুখে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু ওই বাক্যটাই তার মনে আটকে গেল। সে একটু খাবার খেল, জল খেল এবং ল্যাপটপ খুলে নিল। পরের দিন সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের সাথে চূড়ান্ত আলোচনা ছিল। সে আর্থিক বিবরণী খুলল, তারপর বিক্রেতা অনুমোদনের তালিকা দেখতে লাগল। শুরুতে সবকিছুই স্বাভাবিক মনে হল, জমি, যন্ত্রপাতি, বিদ্যুতের লাইন, প্রযুক্তিগত উপদেষ্টা, স্থানীয় ঠিকাদার। তারপর তার নজর একটা নামের উপর আটকে গেল, পল্লী সেবা কল্যাণ প্রাইভেট লিমিটেড। অঙ্কটা খুব বেশি বড় ছিল না, তাই প্রথম দর্শনে বিপদের কোনো ঘণ্টা বাজেনি, কিন্তু সেটা এমন একটা অংশে যুক্ত করা হয়েছিল যেখান থেকে ভবিষ্যতে অনেক স্থানীয় পেমেন্টকে বৈধ দেখানো যেতে পারত। আয়ন্দ্রির মনে পড়ল না যে সে এমন কোনো এজেন্সিকে অনুমোদন দিয়েছিল। সে আগের মিটিংয়ের নোটগুলো দেখল, পুরনো মেল খুঁজল, তারপর ডিজিটাল অনুমোদনের বিবরণী খুলল। সেখানে তার নামে অনুমোদন নথিভুক্ত ছিল। রাত 2:13 বাজে। তারিখ দেখে তার হাত থমকে গেল। সেই রাতে সে মুম্বাইয়ের হোটেলে ছিল এবং দীর্ঘ মিটিংয়ের পর তার অফিস ফোন বন্ধ ছিল। ঘরে হঠাৎ নিস্তব্ধতা গভীর হয়ে গেল। বাইরে বৃষ্টি কাঁচের ওপর হালকা শব্দ করছিল, আর স্ক্রিনের সাদা আলো তার মুখে পড়ছিল। এবার ক্লান্তির জায়গা নিয়ে নিয়েছিল সতর্কতা। সে সেই বিক্রেতার এন্ট্রি কপি সেভ করল, অনুমোদনের বিবরণীর ছবি তুলল এবং আইনি প্রধান মালবিকা সেনগুপ্তকে সুরক্ষিত মেসেজ পাঠাল, সকালে সবার আগে দেখা করতে হবে, কারো সাথে কথা বলবে না। মেসেজটা সেন্ড করার পরেও আয়ন্দ্রি অনেকক্ষণ ধরে ল্যাপটপের ওই উজ্জ্বল স্ক্রিনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। এটা কোনো সাধারণ মানুষের ওলটপালট বা ক্ল্যারিক্যাল ভুল ছিল না। কেউ খুব ঠান্ডা মাথায় তার ডিজিটাল সিগনেচার আর তার ক্ষমতার অপব্যবহার করে জালের প্রথম গিটটা নিখুঁতভাবে বেঁধে দিয়েছে। যে প্রজেক্টটাকে সেই কোম্পানির এক নতুন সকাল আর উজ্জ্বল ভবিষ্যৎ বলে মনেপ্রাণে বিশ্বাস করছিল, হয়তো তারই অন্দরে তার নিজের পতনের শেষ পেরেকটা পোতা হয়ে গিয়েছিল। সকাল হতেই আয়েন্দ্রি আর ঘুমানোর চেষ্টাটুকুও করল না। সারা রাত তার মনের ভেতর ওই একটা নামই অবিরাম ঘুরপাক খাচ্ছিল, পল্লী সেবা কল্যাণ প্রাইভেট লিমিটেড। ওপর দেখলে এটাকে স্রেফ একটা সাধারণ সাপ্লায়ার বা ভেন্ডার এন্ট্রি মনে হতে পারে, কিন্তু আয়ন্দ্রি কর্পোরেট দুনিয়াটাকে চেনে। সে জানত যে বড় চক্রান্তের জালগুলো সবসময় খুব ছোট আর সূক্ষ্ম সুতো দিয়ে বোনা শুরু হয়। কোনো চতুর প্রতারকই তার প্রথম চালে এক ধাক্কায় কোটি কোটি টাকার অঙ্ক নড়াইমা। সে প্রথমে একটা সামান্য, নজর এড়িয়ে যাওয়ার মতো পারমিশন সিস্টেমের ভেতর ঢুকিয়ে দেয়, তারপর সেই চোরের রাস্তাটাকেই ধীরে ধীরে চওড়া করতে থাকে। এখানে মূল ভয়টা কোনো বড় অঙ্কের লোকসানের ছিল না। ভয়টা ছিল এই কারণে যে অনুমোদনটা খোদ সিইওর নিজের অ্যাকাউন্ট থেকে করা হয়েছে। ঠিক সেই রাতে যখন সে মুম্বাইয়ের হোটেলে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল আর তার অফিসিয়াল ফোনটা পুরোপুরি ডেড হয়ে পড়েছিল। সেদিন সকালে সে রোজগার মতোই তৈরি হল, কিন্তু আজ তার হাঁটার ভঙ্গিতে কোনো ক্লান্তির ছাপ ছিল না। তার বদলে ছিল এক টান টান সতর্কতা। একটা হালকা ছাই রঙের বিজনেস স্যুট পরল সে, চুলগুলো পেছনে শক্ত করে বাঁধল। অফিসে পা দিয়েই নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল যেন সকালের প্রথম মিটিংটা
অন্তত আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়। তার গলার স্বরে কোনো তাড়াহুড়ো বা ঘাবড়ে যাওয়ার লক্ষণ ছিল না, তাই কেউ তাকে উল্টো কোনো প্রশ্ন করার সাহসও পেল না। কিন্তু তার বুকের ভেতর তখন একটা অদ্ভুত অস্বস্তি। সে স্পষ্ট বুঝতে পারছিল কেউ শুধু কোম্পানির ফাইলের সাথেই জালিয়াতি করেনি, বরং তার সততা, তার এতদিনের কামানো নাম আর তার সিইও পদের ক্ষমতাটাকেই নিজের স্বার্থে হাতিয়ার বানিয়ে নিয়েছে। আইনি প্রধান মালবিকা সেনগুপ্ত অবশ্য সময়ের আগেই আয়েন্দ্রির কেবিনে এসে হাজির হয়েছিল। শান্ত মুখাবয়ব, তীক্ষ্ণ চোখ আর কথা বলার আগে প্রতিটা শব্দ মেপে নেওয়ার এক সহজাত অভ্যেস ছিল তার। আয়েন্দ্রি নিজে উঠে গিয়ে কেবিনের চওড়া দরজাটা লক করে দিল। তারপর ল্যাপটপের স্ক্রিনটা মালবিকার দিকে ঘুরিয়ে দিল। ভেন্ডারের নাম, ডিজিটাল সাইন করার নিখুঁত টাইম স্ট্যাম্প আর পেমেন্টের ক্যাটেগরি সবকিছুই জলজল করছিল স্ক্রিনে। মালবিকা বেশ কিছুক্ষণ একনাগাড়ে ওটার দিকে তাকিয়ে রইল। তারপর খুব নিচু গম্ভীর গলায় বলল, ম্যাম, এটা কোনোভাবেই টেকনিক্যাল গ্লিচ বা ভুল নয়। এই ভেন্ডার কোম্পানিটা একদম নতুন, এদের দেওয়া অ্যাড্রেসটাও অসম্পূর্ণ, আর সবচেয়ে বড় কথা, অ্যাপ্রুভালটা এমন একটা ডেটে হয়েছে যখন আপনি অফিসিয়াল ট্যুরে শহরের বাইরে ছিলেন। আয়েন্দ্রি সোজা হয়ে বসে জিজ্ঞেস করল, এটা কি আমি এই মুহূর্তেই হোল্ড করতে পারি? মালবিকা সামান্য ভেবে মাথা নাড়ল। আটকানো সম্ভব, কিন্তু এই অবস্থায় হুট করে শোরগোল করাটা একদম বুদ্ধিমানের কাজ হবে না ম্যাম। অফিসের ভেতরের কোনো বড় মাথা যদি এর সাথে ডিরেক্ট যুক্ত থাকে, তবে সে সাথে সাথে অ্যালার্ট হয়ে যাবে যে আমরা চক্রান্তটা ধরে ফেলেছি। তার চেয়ে একে একটা রুটিন ইন্টারনাল অডিটের মতো করেই ধাপাচাপা দিয়ে রাখি। যতক্ষণ না পর্যন্ত হাতে নাতে কোনো সলিড প্রমাণ পাচ্ছি, অফিসিয়ালি কোনো কমপ্লেইন বা অ্যাকশন নেওয়া ঠিক হবে না। এরপর দুজনে মিলে বসে গত 10 দিনের প্রতিটা ভেন্ডার অ্যাপ্রুভাল আর ফিন্যান্সিয়াল লগ খুঁটিয়ে দেখতে শুরু করল। প্রথম সবকিছু একদম পরিষ্কার আর স্বাভাবিকই লাগছিল, কিন্তু আরও একটু গভীরে যেতেই একটা চতুর ছক চোখের সামনে ভেসে উঠল। খুব ছোট ছোট টাকার অ্যামাউন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্টের অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হয়েছিল। কোথাও রুরাল কোঅর্ডিনেশন কস্ট, কোথাও লোকাল ল্যান্ড সার্ভে ফি, কোথাও এনভায়রনমেন্টাল কনসালটেন্সি, তো কোথাও ফিল্ড অ্যাসিস্ট্যান্সের খরচ। আলাদাভাবে দেখলে একটা পেমেন্টও তেমন কোনো বড় অঙ্ক ছিল না ঠিকই, কিন্তু যখনই ওই সব কটা ছোট ছোট এন্ট্রিকে এক জায়গায় যোগ করা হলো, তখন মোট টাকার পরিমাণটা দেখে দুজনেরই কপালে দুশ্চিন্তার ফাজ পড়তে শুরু করল। এর চেয়েও বেশি অস্থির করে তোলার মতো বিষয় ছিল যে অনেকগুলো অনুমোদন ঠিক সেই ঘণ্টাগুলোতেই সিস্টেমে নথিভুক্ত হয়েছিল যখন আয়েন্দ্রি কোনো না কোনো অফিসিয়াল মিটিংয়ে ব্যস্ত ছিল, সফরে ছিল, অথবা আনুষ্ঠানিকভাবে কোথাও অ্যাভেলেবেল ছিল না। পুরো ছকটা দেখে মনে হচ্ছিল কেউ একজন তার দৈনন্দিন রুটিন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেছে এবং তার প্রতিটা মুভমেন্টের হিসাব রেখেছে। মালবিকা কোনো রকম হট্টগোল বা সন্দেহ না বাড়িয়ে তথ্য প্রযুক্তি বিভাগ থেকে সিক্রেটলি একটা প্রাথমিক লগ বিবরণী চেয়ে পাঠাল। কিছুক্ষণ পর যে ডেটা এলো তার সন্দেহকে আরও কয়েক গুণ গভীর করে দিল। প্রতিটা অনুমোদন কোম্পানির ভেতরের নেটওয়ার্ক থেকেই করা হয়েছিল, বাইরে থেকে আইপি অ্যাড্রেস হ্যাক করে বা লুকিয়ে সিস্টেমে প্রবেশ করার কোনো স্পষ্ট চিহ্নই ছিল না। আইডি খোদ আয়েন্দ্রিরই ছিল, পাসওয়ার্ড একদম সঠিক ছিল, এবং সবচেয়ে বড় কথা, দ্বিতীয় স্তরের যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন সেটাও সফলভাবে নথিভুক্ত দেখাচ্ছিল। আয়েন্দ্রির মুখটা এবার পুরোপুরি শক্ত হয়ে গেল। সে চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, কিন্তু দ্বিতীয় ভেরিফিকেশনটা কিভাবে পসিবল হল? মালবিকা খুব ধীর স্থিরভাবে জবাব দিল, ম্যাম, এটাই সবচেয়ে অদ্ভুত এবং ভয়ের ব্যাপার। ওটা কিন্তু আপনার পার্সোনাল বা অফিসিয়াল মেইন ফোন থেকে হয়নি। একটা ব্যাকআপ ভেরিফিকেশন কোড ব্যবহার করা হয়েছে, যা কেবল চরম জরুরি পরিস্থিতিতে খুব উচ্চ পর্যায়ের ফিনান্সিয়াল অ্যাপ্রুভালের জন্য সিস্টেমে রাখা থাকে। আর এরকম কোড পর্যন্ত পৌঁছনোর রাইটস কোম্পানির হাতে গোনা খুব সীমিত সংখ্যক মানুষেরই থাকে। কেবিনের ভেতর কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা যেন পুরোপুরি জমে বরফ হয়ে গেল। এবার বিষয়টা শুধু স্রেফ জালিয়াতি বা প্রতারণার ছিল না, বরং ক্ষমতার অপব্যবহার এবং সিস্টেমের ভেতরের একটা বড় চক্রান্তের ছিল। মালবিকা ল্যাপটপের স্ক্রিনে একটা ডেটা পয়েন্ট আঙুল দিয়ে দেখিয়ে আরও বলল, যে সিস্টেম বা টার্মিনাল থেকে এই অনুমোদনগুলো সাবমিট করা হয়েছে সেটা 28 তলার সাধারণ ফিন্যান্স রুমের সাথে যুক্ত বলে দেখাচ্ছে। ঠিক ওই একই তলা যেখানে সৌনক চ্যাটার্জির পুরো টিম গত কয়েক সপ্তাহ ধরে গভীর রাত পর্যন্ত কাজ করছিল। আয়ন্দ্রি নিজের মনে সৌনকের নামটা আনল ঠিকই, কিন্তু মুখে উচ্চারণ করল না।
কারণ এই মুহূর্তে সলিড কোনো প্রমাণ ছাড়া কারো উপর বিন্দিমাত্র অভিযোগ করাটা তার নিজের জন্যেই আত্মঘাতী হতে পারত। আর এটাই তো তার বিরোধীরা মনে প্রাণে চাইছিল, সে ঘাবড়ে গিয়ে বা রেগে গিয়ে এমন কোনো তাড়াহুড়ো করে ফেলুক যাতে তাকে সবার সামনে একজন আবেগপ্রবণ, দুর্বল এবং অস্থির সিইও বলে তকমা দিয়ে দেওয়া যায়। সে মালবিকার দিকে তাকিয়ে বলল, আমার ওই নির্দিষ্ট রাতের 28 তলার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং এবং আইটি এন্ট্রি রেজিস্টার চাই। সবকিছুই অফিসিয়াল নিয়মের মধ্যে থেকে, কিন্তু একদম চুপচাপ করবে, কেউ যেন একটুও টের না পায়। সারা দিন আয়নজিকে বাইরে থেকে একদম নরমাল দেখাচ্ছিল। দুপুরের দিকে যখন সিঙ্গাপুর প্রজেক্টের জরুরি মিটিং বসল, সৌনক সবসময়কার মতোই অসম্ভব আত্মবিশ্বাসে ভরপুর হয়ে টেবিলের মাঝখানে বসেছিল। সে ফাইলের ফিনান্সিয়াল গ্রাফগুলো স্লাইডে দেখাতে দেখাতে হালকা মুচকি হেসে বলল, আয়ন্দ্রি, আমাদের এন্ড থেকে যদি অনুমোদনগুলো দ্রুত না হয় তবে সিঙ্গাপুরের লোকেরা কিন্তু বেশিদিন ওয়েট করবে না। আয়ন্দ্রি সোজা তার চোখের দিকে তাকাল। সৌনক তখনও একইভাবে হেসে যাচ্ছিল। আয়ন্দ্রিও নিজের মুখে একটা স্বাভাবিক আলগা হাসি ধরে রাখল, যেন কিছুই হয়নি। কিন্তু সন্ধেবেলায় মালবিকা যখন আবার তার কেবিনে ফিরে এলো, তখন তার মুখের গাম্ভীর্য আরও অনেক বেশি গভীর ছিল। সে দরজাটা ভালো করে লক করে ধীর গলায় বলল, ম্যাম, ওই রাতের 28 তলার ক্যামেরা রেকর্ডিংয়ের ঠিক 1 ঘন্টার একটা অংশ পুরো গায়েব। সিস্টেমে অফিসিয়ালি ওটাকে প্রযুক্তিগত ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচ বলে এন্ট্রি করে দেওয়া হয়েছে। আয়ন্দ্রির আঙুলগুলো টেবিলের কাঠের ওপর থমকে গেল। এবার আর কোনো ধোঁয়াশা রইল না, কোনো সন্দেহ রইল না। কেউ একজন খুব নিখুঁতভাবে তার নামে নথিপত্রে মোহর লাগিয়েছিল, ব্যাকআপ কোড চুরি করে ব্যবহার করেছিল এবং কাজ শেষে পেছনের সমস্ত ডিজিটাল চিহ্ন আর সিসিটিভি ফুটেজ মোছার কাজও কমপ্লিট করে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে আয়ন্দ্রির জীবনের প্রথমবার পরিষ্কার বুঝতে পারল যে সে কোনো সাধারণ ভুল বা জালিয়াতি দেখছে না, বরং একটা সুপরিকল্পিত গভীর ফাঁদ দেখছে। আর সেই ফাঁদের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা ছিল এই যে, বাইরে থেকে প্রতিটা সুতো, প্রতিটা প্রমাণ ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত খোদ তার নিজের দিকেই আসছিল। মালবিকা কেবিন থেকে বেরিয়ে যেতেই আয়ন্দ্রি বেশ কিছুক্ষণ নিঝুম হয়ে একা বসে রইল। বড় জানলার ওপারে কলকাতার বুকে তখন সন্ধে নামছিল, কিন্তু তার মনের ভেতরে যেন তার চেয়েও ঘন আর জমাট বাঁধা এক অন্ধকার দানা পাকাচ্ছিল। এবার সে জলজান্ত সত্যিটা পরিষ্কার বুঝতে পারছিল। এটা কোনো সাধারণ অ্যাকাউন্টিং ভুল বা ওলটপালট নয়, বরং খুব ঠান্ডা মাথায় মস্ত বড় ছককষে সাজানো একটা খেলা। সে মালবিকাকে কড়া নির্দেশ দিল যেন এই সংক্রান্ত প্রতিটা ডিজিটাল ডেটা আর ইনফরমেশন অত্যন্ত সুরক্ষিত রাখা হয়। ব্যাকআপ কপি তৈরি না করে মূল নথিপত্রের একটা পাতাতেও যেন হাত ছোঁয়ানো না হয়। আর সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথে কথা বলার সময় পুরো ইনভেস্টিগেশনটাকে যেন স্রেফ একটা গোপনীয় রুটিন ইন্টারনাল অডিট বলে চালানো হয়। আয়ন্দ্রি খুব ভালো করেই জানত, সে যদি এই মুহূর্তে একটুও তাড়াহুড়ো করে বা রেগে গিয়ে রিয়্যাক্ট করে, তবে উল্টো দিকের লোকগুলোই তাকে অস্থির আর ঘাবড়ে যাওয়া এক দুর্বল নারী বলে দেগে দেবে, আর তার মুখের সত্যি কথাগুলোকেও কর্পোরেট বোর্ডের সামনে হালকা করে দেবে। কিন্তু সে যতখানি সতর্কতা আর ঠান্ডা মাথায় সত্যের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে চাইছিল, ঠিক তার উল্টো দিক থেকে ততখানি তীব্র গতিতে আঘাতটা ধেয়ে আসতে শুরু করেছিল। পরের দিন সকালে আয়ন্দ্রি যখন সল্টলেকের অফিস বিল্ডিংয়ে পৌঁছাল, তখনই টের পেল চারপাশের হাওয়াটা কেমন যেন রাতারাতি বদলে গেছে। রিসেপশনের স্টাফরা তাকে দেখে বরাবরের মতোই উঠে দাঁড়াল ঠিকই, কিন্তু তাদের চোখের সেই আগের মতো সরাসরি শ্রদ্ধা আর বিশ্বাসটা আজ উধাও হয়ে গেছে। লিফটে ওঠার পর দুজন সিনিয়র ম্যানেজার তাকে দেখে হঠাৎ করেই নিজেদের ভেতরের ফিসফাস কথাবার্তা বন্ধ করে একদম চুপ মেরে গেল। এমনকি তার নিজের কেবিনের বাইরে যখন সে পৌঁছল, দেখল তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। মুখটা তার ভয়ে একেবারে ফ্যাকাশে। সে ধীর কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাম, বোর্ড সেক্রেটারি অফিস থেকে একটা আর্জেন্ট মেসেজ এসেছে। আজ দুপুর 3টের সময় একটা প্রাইমারি এক্সপ্ল্যানেটারি মিটিং ডাকা হয়েছে। আয়ন্দ্রি থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, মিটিংয়ের এজেন্ডা কি? সহকারী মেয়েটি এবার অপরাধীর মতো চোখ নামিয়ে নিল। আর্থিক নিয়ম অনিয়ম এবং মুখ্য নির্বাহীর জবাবদিহি। কথাটা শোনার সাথে সাথে আয়ন্দ্রির শীত দ্বারা বেয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। যে জালিয়াতির গভীরতা সে নিজে এখনও সলিড প্রমাণের সাথে বোঝার চেষ্টা করছিল, সেটাকেই কেউ একজন তার চেয়েও দ্রুত গতিতে একটা মস্ত বড় অফিসিয়াল অভিযোগ বানিয়ে ডিরেক্ট বোর্ডের সামনে পেশ করে দিয়েছে।
কিছুক্ষণ পরেই সৌনক চ্যাটার্জি বেশ চওড়া পায়ে তার কেবিনে এসে ঢুকল। তার চোখে মুখে তখন একরাশ নকল চিন্তার অভিনয় ঠিক ঠিক করছে, কিন্তু সেই মেকি মুখোশের আড়ালে লুকিয়ে থাকা চরম জয়োল্লাস আর সন্তুষ্টিটুকু আয়ন্দ্রির তীক্ষ্ণ নজর এড়াতে পারল না। সৌনক টেবিলের ওপারে দাঁড়িয়ে বলল, আয়ন্দ্রি, আমার সত্যি খুব আফসোস হচ্ছে যে জলটা এত দূর পর্যন্ত গড়ালো। আমি পার্সোনালি চেয়েছিলাম যে ঝামলাটা ইন্টারনালি আমাদের নিজেদের মধ্যেই মিটে যাক, কিন্তু কি করব বলো, টাকার অ্যামাউন্ট আর ওই ভেন্ডার অ্যাপ্রুভালের প্যাটার্নটা বড্ড বেশি সিরিয়াস। সিঙ্গাপুরের ইনভেস্টরদেরও তো আমাদের জবাব দিতে হবে, তাই না? আয়ন্দ্রি চেয়ারে সোজা হয়ে বসে সোজাসুজি তার চোখের দিকে তাকালো। তুমি বোর্ড মেম্বারদের কাছে ঠিক কি ফাইল পাঠিয়েছ সৌনক? সৌনক একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়ল, যেন সে কোম্পানির স্বার্থে খুব বড় আর কঠিন কোনো দায়িত্ব পালন করছে। শুধু সেইটুকুই পাঠিয়েছি ম্যাম, যা অফিসিয়াল রেকর্ডে জলজল করছে। জালিয়াতির ওই সব কটা অনুমোদন খোদ তোমার নামে ডিজিটাল সাইন করা আছে। পেমেন্টগুলো রিলিজ হয়েছে তোমার স্পেশাল অথরিটিতে। আর এই ক্রাইসিস মোমেন্টে কোম্পানিকে বাঁচানোই এখন আমার একমাত্র কর্তব্য। সে কোম্পানি শব্দটা এমন একটা ভারিক্কি চালে উচ্চারণ করল, যেন আয়ন্দ্রি এই সেন গ্রুপের কেউ নয়, বরং সে বাইরের একটা বড় সমস্যা, যে কিনা কোম্পানিকে ধ্বংস করতে এসেছে। আয়ন্দ্রি এক মুহূর্তেই বুঝে গেল যে এই চক্রান্তের ফাইলটা রাতারাতি বা স্রেফ একদিনে তৈরি হয়নি। সৌনক আর শ্রেয়া মিলে এটাকে অনেক দিন ধরে তিল তিল করে গুছিয়ে রেখেছিল, শুধু সঠিক সুযোগ আর সঠিক টাইমিংয়ের অপেক্ষায় ছিল। সে যদি এই মুহূর্তে সৌনকের ওপর চেঁচামেচি করত বা রাগ দেখাত, তবে সেটাই বোর্ডে তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াত। তাই সে নিজের গলার স্বরকে যতটা সম্ভব শান্ত আর নিরেট রাখল। ঠিক আছে সৌনক, আজ ৩টের সময় বোর্ডরুমেই দেখা হবে। হামলাটা শুধু এসি ঘরের ওই ঠান্ডা বোর্ডরুমের চার দেওয়ালে আটকে থাকল না। দুপুরের দিকে একটা চেনা বিজনেস নিউজ পোর্টালে ছোট্ট একটা খবর ছড়াল। সেনগুপ্ত গ্রুপের গ্রিন এনার্জি প্রজেক্ট সই হওয়ার আগেই নাকি বড়সড় ফিনান্সিয়াল জালিয়াতির গন্ধ পাওয়া যাচ্ছে। রিপোর্টে সরাসরি কারোর নাম ছিল না, কিন্তু ইশারাটা এত পরিষ্কার যে আঙুলটা কার দিকে সেটা বুঝতে কারোর পিএইচডি করার দরকার ছিল না। ঘণ্টাখানেক যেতে না যেতেই আরেকটা পোর্টাল লিখল, ইনভেস্টররা নাকি শেষ মুহূর্তে সই করতে বেঁকে বসেছেন। দেখতে দেখতে সোশ্যাল মিডিয়ায় কোম্পানির নামটা ছিঁড়ে খাওয়া শুরু হলো, যে যার মতো রায় দিয়ে দিচ্ছে। এতদিন যারা কোণঠাসা হয়েছিল, সেই পুরনো নিন্দুকের দল যেন হঠাৎ হাতে চাঁদ পেল। আয়ন্দ্রি আর নিতে না পেরে ফোনটা উল্টো করে টেবিলের উপর আছাড় মারার মতো রেখে দিল। লাভ হল না। চোখের সামনে থেকে স্ক্রিনটা সরলেও শব্দগুলো মগজের ভেতর গিয়ে ততক্ষণে গেঁথে গেছে। বিকেলের দিকে সিঙ্গাপুর থেকে অফিসিয়াল মেল এলো, ওরা কড়া ভাষায় জবাবদিহি চায়। ব্যাংকগুলো হঠাৎ করে একগাদা নতুন কাগজের ডিমান্ড পাঠিয়ে দিল, কিন্তু আসল ধাক্কাটা দিলেন দুজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। তারা পরিষ্কার লিখে দিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিইওর রোলটা নতুন করে রিভিউ করা দরকার। এই কর্পোরেটের এক নোংরা ভদ্র ভাষা। কেউ মুখে চোর বলবে না, অথচ অল্প করে পায়ের তলার মাটিটা টেনে নিয়ে চলে যাবে। ঠিক দুপুর ৩টের সময় ইন্টারনাল কমিটির মিটিংটা বসল। লম্বা টেবিলটার উপর ফাইলের পাহাড়। সামনের বড় স্ক্রিনটায় ট্রানজ্যাকশনের যে লিস্টটা খোলা, তার বেশিরভাগ লাইনের পাশে জলজল করছে আয়ন্দ্রির ডিজিটাল সিগনেচার। সৌনক আজ অদ্ভুত রকমের শান্ত, মুখাবয়বে কোনো উত্তেজনা নেই। সে যেভাবে পুরো কেসটা প্রেজেন্ট করল, তা এক কথায় মারাত্মক। ছোট ছোট কয়েকটা ফান্ডের রিলিজকে সে এমনভাবে জোড়াতালি দিয়ে দেখালো যে চোখের পলকে সেটা কোটি কোটি টাকার একটা স্ক্যাম মনে হতে বাধ্য। কোন ফাইল কখন পাস হয়েছে, কোন আইপি থেকে সই হয়েছে, সবকিছু একটা নিখুঁত টাইমলাইনে সাজানো। প্রেজেন্টেশন শেষ করে সৌনক একটা দুঃখী দুঃখী মুখ করে বলল, ব্যক্তিগতভাবে আমার জন্য এটা কতটা কষ্টের আমি বলে বোঝাতে পারব না, কিন্তু দিন শেষে কোম্পানির ট্রান্সপারেন্সি তো সবকিছুর ওপরে। এবার আয়ন্দ্রি মুখ খুলল, গলাটা একটুও কাঁপতে দিল না। সে বলল, এখানে যে অ্যাপ্রুভালগুলো দেখছেন, তার কয়েকটা পুরোপুরি ফেক। এমন কিছু ডেট আর টাইম এখানে আছে যখন আমি অফিসিয়াল ট্যুরে ছিলাম বা সিস্টেমে লগ করার মতোই অবস্থায় ছিলাম না। আমাদের ইন্টারনাল অডিট টিম অলরেডি এটা নিয়ে কাজ করছে। তাকে শেষ করতে দেওয়া হলো না। মাঝপথেই এক সিনিয়র ডিরেক্টর চশমার উপর দিয়ে চোখটা সরু করে বললেন, লগ কে ছিল সেটা পরের কথা, অথরিটি তো আপনার নামে ছিল আয়ন্দ্রি, তাহলে রেসপন্সিবিলিটি কার? প্রশ্নটা সোজাসাপটা, কিন্তু ওর পেছনের রায়টা আগে থেকেই ঠিক করা ছিল। আয়ন্দ্রি একটা দীর্ঘশ্বাস চেপে বলল, আমি দায়িত্ব এড়াচ্ছি না, কিন্তু একটা প্রপার ইনভেস্টিগেশন ছাড়া শুধু অনুমানের ভিত্তিতে আমাকে দোষী বানিয়ে দেওয়াটা এই কোম্পানির জন্যই সবচেয়ে বড় ক্ষতি হবে। পুরো ঘরে একটা শমশানের নীরবতা নেমে এলো।
এই চুপ করে থাকার মধ্যে কোনো সহানুভূতি ছিল না, ছিল সায় দেওয়া। মিটিংয়ের শেষে লিখে দেওয়া হলো, পরদিন সকালে একটা এমার্জেন্সি বোর্ড রিভিউ হবে, যেখানে সিইওর সাসপেনশনের ব্যাপারে ফাইনাল ডিসিশন নেওয়া হবে। রুম থেকে যখন বেরোচ্ছে, আইনজি দেখল করিডরের চেনা চেনা মুখগুলো কেমন অদ্ভুতভাবে চোখ সরিয়ে নিচ্ছে। কেউ এসে মুখে কিছু বলল না ঠিকই, কিন্তু একটা মানুষও পাশে এসে দাঁড়াল না। সেদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আইনজি প্রথমবার টের পেল যে কোম্পানিটাকে সে নিজের আস্ত একটা যৌবন, রাতের পর রাত না ঘুমানো চোখ আর মনের সমস্ত শান্তি ঢেলে দিয়ে খাড়া করেছিল, আজ তারাই তাকে চোরের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। লড়াইটা এখন আর শুধু এই চক্রান্তটার বিরুদ্ধে নয়, লড়াইটা আসলে একা হয়ে যাওয়ার। অফিস থেকে যখন আইনদ্রি বেরোল, তখন তার হাঁটাচলা ঠিক আগের মতোই ছিল, কোমর সোজা, চেনা সেই আত্মবিশ্বাসী টান টান পদক্ষেপ, কিন্তু ভেতরটা ততক্ষণে পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। ড্রাইভার গাড়ির দরজাটা খুলে দিতেই সে কোনো কথা না বলে পেছনের সিটে গিয়ে ধপ করে বসল। ফোনটা এবারও স্ক্রিন নিচের দিকে করে পাশে নামিয়ে রাখল। লক স্ক্রিনে তখনও একের পর এক খবরের নোটিফিকেশন ধেয়ে আসছিল, কিন্তু ওসব দিকে তাকানোর মতো শক্তি তার আর ছিল না। সারাদিন সে বোর্ডের ওই বাঘা বাঘা লোকগুলোর সামনে নিজের মুখটা স্বাভাবিক রেখেছিল। সৌনকের ওই চতুর প্যাঁচালো কথাগুলোর মাঝখানেও নিজের গলার আওয়াজ একটুও কাঁপতে দেয়নি। প্রতিটি নোংরা প্রশ্নের জবাব দিয়েছে ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে। কিন্তু এখন, যখন শহরের চেনা আলোগুলো গাড়ির কাঁচে ভেঙে ভেঙে পেছনে ছুটে যাচ্ছিল, তখন আইনদ্রির মনে হচ্ছিল তার ভেতরের শেষ জোরটুকুও কেউ যেন একটু একটু করে শুষে নিচ্ছে। বাড়ি ফিরে সদর দরজাটা খুলতে একটা চেনা শান্তি ছড়িয়ে পড়ল গায়ে। ঘরের ভেতর হালকা হলুদ আলো জ্বলছে, ডাইনিং টেবিলে দুটো প্লেট ঢাকা দেওয়া, রান্নাঘর থেকে গরম স্যুপের একটা চেনা গন্ধ ভেসে আসছে, আর জানলার ওপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে রুদ্র। আইনদ্রিকে ঢুকতে দেখে সে একটাও বাড়তি প্রশ্ন করল না, শুধু এগিয়ে এসে আলতো করে আইনদ্রির হাত থেকে ব্যাগটা নিতে গেল। আইনদ্রি ব্যাগটা সোফায় রেখে বাঁ হাত থেকে ঘড়িটা খুলে টেবিলের ওপর নামিয়ে রাখল, যে ঘড়িটা তাকে প্রতিটা মুহূর্তে মিটিং, কল আর ডেডলাইনের পেছনে তাড়া করে বেড়াত, আজ ওটাকে একটা অকারণ বোঝা মনে হচ্ছিল। রুদ্র খুব নরম গলায় বলল, তুমি আগে একটু বসো, আমি জল নিয়ে আসছি। ব্যাস, এই একটা সাধারণ কথাই যেন আয়ন্দ্রির ভেতরের শেষ দেওয়ালটা গুড়িয়ে দিল। সারাদিন সে এক ফোঁটা চোখের জল ফেলেনি, কারো সামনে ভাঙেনি, কিন্তু ঘরের এই চেনা নিস্তব্ধতা আর রুদ্রের ওই শান্ত গলা তাকে আর সিইও থাকতে দিল না। এক নিমেষে রক্তমাংসের একটা মানুষ বানিয়ে দিল। সোফায় বসে দু হাতে মুখ ঢেকে সে কান্নায় ভেঙে পড়ল। রুদ্র সান্ত্বনা দিতে একটু এগোতেই আয়ন্দ্রি হালকা করে হাত তুলে তাকে আটকে দিল। কিচ্ছু জিজ্ঞেস করো না, গলাটা বুঝে আসছিল তার। আমার কাছে এখন কোনো জবাব নেই। রুদ্র আর জোর করল না, একটু দূরত্ব রেখে বসল। তার গলাটা খুব শান্ত। বলল, ঠিক আছে, যখন ইচ্ছে হবে বলো, আমি এখানেই আছি। বেশ কিছুক্ষণ ঘরের ভেতর আর কোনো কথা হল না, শুধু জানলার বাইরে হালকা বৃষ্টির শব্দ আর ঘরের ভেতর আয়ন্দ্রির ওলটপালট হয়ে যাওয়া কান্নার আওয়াজ। তারপর যেন ভেতরের জমে থাকা বাঁধটা এক ঝটকায় ভেঙে গেল। কাল সকালে ওরা আমাকে সাসপেন্ড করতে পারে রুদ্র। যে কোম্পানিটাকে আমি এভাবে সামলালাম, যার জন্য নিজের ঘুম, নিজের ছুটি, নিজের জীবনটা পর্যন্ত একপাশে সরিয়ে রাখলাম, আজ সেই লোকগুলোই আমাকে সন্দেহের চোখে দেখছে। সৌনক এমনভাবে সব সাজিয়েছে যে পুরো দায়টা আমার ঘাড়ে এসে পড়েছে। নিচে মিডিয়া ওত পেতে বসে আছে, ইনভেস্টররা পিছু হটছে। কাল বোর্ড যদি আমাকে সরিয়ে দেয়, তাহলে শুধু আমার চেয়ারটা যাবে না, আমার নামটাও ধুলোয় মিশে যাবে। আমার উপর থেকে সবার ভরসা চলে যাবে। লোকে বলবে আমি কোনোদিনই ওরই জায়গাটার যোগ্যই ছিলাম না। রুদ্র মাঝখান থেকে একটা কথাও বলে তাকে থামাল না। সে জানত কিছু যন্ত্রণা কোনো সান্ত্বনা চায় না, শুধু একটু খালি হতে চায়। সে শুধু আয়ন্দ্রির দিকে তাকিয়ে আস্তে করে বলল, সত্যিটা আজ হোক বা কাল, ঠিক সামনে আসবেই আয়ন্দ্রি, নিজেকে এভাবে শেষ করে দিও না। ঠিক ওই কথাটুকুই যেন বারুদে আগুনের কাজ করল। আয়ন্দ্রির ভেতরে চেপে রাখা পুরো রাগটা এক ঝটকায় ফেটে পড়ল। সে হঠাৎ সোফা ছেড়ে সোজা হয়ে উঠে দাঁড়াল। তার গলা কাঁপছিল ঠিকই, কিন্তু সেই কম্পনে কান্নার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত মরিয়া জেদ। তুমি সবসময় এত সহজে কি করে বলে দাও যে সত্যি সামনে আসবে, সব ঠিক হয়ে যাবে, একটু জিরিয়ে নাও? তুমি আদেও বোঝো রুদ্র যে একটা পজিশন হারানোর ভয়টা ঠিক কি? হাজার হাজার মানুষের রুটি রুজির দায়িত্ব কাঁধে নিয়ে চলা কাকে বলে তার কোনো আইডিয়া আছে তোমার?
তুমি কোনোদিন এসি বোর্ডরুমে নিজের সম্মান বাঁচানোর জন্য লাইফ অ্যান্ড ডেথ লড়াই লড়েছ? কোনোদিন চোখের সামনে দেখেছো যে তোমার বছরের পর বছরের হাড় ভাঙা খাটুনিকে কেউ একটা ফালতু ফাইল দিয়ে 1 সেকেন্ডে ডাস্টবিনে ফেলে দিচ্ছে? কথাগুলো মুখ থেকে বেরোতেই ঘরের বাতাসটা যেন কেমন জমে বরফ হয়ে গেল। আয়ন্দ্রী পরক্ষণেই বুঝতে পারল সে খুব ভুল একটা জায়গায় মারাত্মক একটা ক্ষততে আঘাত করে ফেলেছে। রুদ্র মাথাটা সামান্য নিচু করে নিল। সে কোনো পাল্টা যুক্তি দিল না, কোনো রাগ বা অভিমানও দেখালো না। কয়েক সেকেন্ডের এক ভারী নীরবতা কাটিয়ে সে খুব নিচু কিন্তু স্পষ্ট গলায় বলল, হতে পারে আমি আমার লড়াইগুলো তোমার মতো কর্পোরেট অফিসে লড়িনি আয়ন্দ্রী, কিন্তু তার মানে এই নয় যে আমি জীবনে কোনোদিন কিছু হারাইনি। আয়ন্দ্রীর গলার কাছে দলা পাকিয়ে এলো। সে হাত বাড়িয়ে কিছু একটা বলতে চাইল, ক্ষমা চাইতে চাইল, কিন্তু শব্দগুলো ঠোঁটের ফাঁক গলে বেরোনোর আগেই ভেতরে কোথাও হারিয়ে গেল। রুদ্র আর সেখানে দাঁড়াল না, উঠে সোজা রান্নাঘরে চলে গেল এবং কিছুক্ষণ পর 1 কাপ গরম দুধ নিয়ে ফিরে এলো। কাপটা আলতো করে টেবিলের ওপর নামিয়ে রেখে বলল, আজ রাতে আর এসব নিয়ে কিচ্ছু ভেবো না। কালকে সকালটা অনেক লম্বা হবে, তোমাকে অনেক শক্ত হয়ে দাঁড়াতে হবে। রাত যত বাড়তে থাকল বাইরের অন্ধকার তত ঘন হল। আয়ন্দ্রী বিছানায় চুপচাপ এপাশ ওপাশ করতে লাগল। রুদ্র ঘরের মেইন লাইটটা নিভিয়ে 0 ওয়াটের আলোটা জ্বেলে দিল। সাইড টেবিলে জলের গ্লাসটা রেখে সে জানলার ধারের চেয়ারটায় গিয়ে বসল। সে ঘুমোচ্ছিল না, জাস্ট চুপচাপ ওখানেই বসে রইল, যেন অন্ধকারের মাঝে জ্বলতে থাকা কোনো শান্ত স্থির প্রদীপ। আয়ন্দ্রীর চোখের পাতা দুটো ধীরে ধীরে ভারী হয়ে আসছিল, কিন্তু তার মনের কোণে অনুশোচনার একটা তিতকুটে স্বাদ তখনও লেগেছিল। সে তখন জানত না, যাকে সে কিছুক্ষণ আগে পুরোপুরি অসহায় ভেবে যাত্রাই শুনিয়ে দিল, সেই মানুষটাই মাঝরাতে আলতো পায়ে ঘর থেকে বেরোবে আর খুলবে এমন একটা বন্ধ দরজার লক যার পেছনে আয়ন্দ্রীর নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রতিটা প্রমাণ লুকিয়ে আছে। রাতের ওই শেষ প্রহরে যখন আয়ন্দ্রীর শ্বাসপ্রশ্বাস ধীরে ধীরে ঘুমের ছন্দে থিতু হল, রুদ্র কিছুক্ষণ ওই চেয়ারে বসেই তাকে দেখল। ঘরের ওই আবছা আলো আধারিতে আয়ন্দ্রীকে বড় অসহায়, বড় ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল সারাদিনের ক্ষতগুলো তার শরীরের চেয়ে মনে বেশি দাগ কেটে গেছে। রুদ্র খুব ভালো করেই জানত, আয়ন্দ্রীর রাগ করে যা বলেছে ওটা তার ভেতরের আসল কথা নয়। ওটা আসলে চারদিক থেকে দেওয়ালে পিঠ থেকে যাওয়া একটা মানুষের ভেঙে পড়ার আর্তনাদ। মানুষ যখন চারপাশ থেকে কোণঠাসা হয়ে যায়, তখন সে অনেক সময় তাকেই সবচেয়ে জোরে আঘাত করে বসে, যে তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। রুদ্র নিজের মনে কোনো ক্ষোভ বা অভিমান জমিয়ে রাখল না। সে খুব আলতো পায়ে বিছানার কাছে এগিয়ে গেল, জলের গ্লাসটা ঠিকঠাক জায়গায় রাখল, কম্বলটা টেনে আয়ন্দ্রীর কাঁধ পর্যন্ত ঢেকে দিল। তারপর কয়েক মুহূর্ত তার শান্ত মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে সেই চেনা মায়াটা তখনও ছিল ঠিকই, কিন্তু আজ সেই মায়ার পেছনে একটা ইস্পাত কঠিন সিদ্ধান্ত ডালপালা মেলছিল। কোনো শব্দ না করে নিঃশব্দে সে ঘর থেকে বেরিয়ে গেল। লিভিং রুমের বড় কাঁচের জানলাটায় বৃষ্টির ফোঁটাগুলো হালকা দাগ কেটে গড়িয়ে পড়ছিল। বহু দূরের শহরটাকে কাঁচের ওপার থেকে একটা আবছা জলজলে ক্যানভাসের মতো দেখাচ্ছিল। তবে বাড়ির ভেতরটা ছিল একদম থমথমে, শান্ত। রুদ্র রান্নাঘরের আলোটা জ্বালানোর কোনো প্রয়োজন মনে করল না। সে সোজা চলে গেল ভেতরের ছোট পড়ার ঘরটায়। সেখানে একটা পুরনো আমলের কাঠের টেবিল, কিছু ছড়ানো ছিটানো বই আর নিচের ড্রয়ারে একটা ছোট তালা লাগানো ছিল। এই ড্রয়ারটা আয়ন্দ্রী কোনোদিন খুলে দেখেনি, এমনকি তা নিয়ে কোনো প্রশ্নও করেনি। সে জানত রুদ্রর জীবনে এমন কিছু নিঃশব্দ কোণ আছে যেখানে তার নিজেরও প্রবেশাধিকার নেই, আর সে জোর করে সেখানে ঢুকতেও চায়নি। রুদ্র পকেট থেকে একটা পাতলা চাবি বের করল, তালাটা খুলে ভেতর থেকে বের করে আনল একটা বেশ পুরনো মডেলের ফোন, একটা ছোট নোটবুক আর কালো চামড়ার একটা কার্ড হোল্ডার। ফোনটা দেখতে এতটাই সাদামাটা যে মনে হবে বেশ কয়েক বছর আগের বাতিল কোনো হ্যান্ডসেট, কিন্তু ওটার ভেতরে যেসব নম্বর সেভ করা ছিল সেগুলো মোটেও সাধারণ ছিল না। সে কিছুক্ষণের জন্য ফোনটা হাতের তালুতে নিয়ে চুপচাপ বসে রইল। দেখে মনে হচ্ছিল কোনো মানুষ যেন অনেক বছর পর তার চেনা কোনো পুরনো বন্ধ দরজার সামনে এসে দাঁড়িয়েছে, আর ভেতরে ঢোকার আগে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে। তারপর সে একটা নম্বরে কল করল। 2 বার রিং হওয়ার পর তৃতীয়বারে ওপাশ থেকে একটা ঘুমে জড়ানো ভারী গলা ভেসে এলো। হ্যালো, বিশ্বজিৎ মুখার্জি বলছি। রুদ্র খুব নিচু কিন্তু স্থির গলায় বলল, বিশ্বজিৎ,
আমি রুদ্র বলছি। ওপাশে কয়েক সেকেন্ডের জন্য যেন একদম পিনপতন নীরবতা নেমে এলো। তারপরই একটা চেয়ার টেনে উঠে দাঁড়ানোর খসখস আওয়াজ পাওয়া গেল এবং বিশ্বজিতের গলার স্বর এক পলকে পুরোপুরি বদলে গেল। স্যার, আপনি? সেই গলার ভেতর একদিকে যেমন আকাশ ভাঙা বিস্ময় ছিল, অন্যদিকে ছিল গভীর শ্রদ্ধা। আর ছিল এমন একটা ঘাবড়ে যাওয়ার সুর যা কোনো পুরনো অতীত আচমকা সামনে চলে এলে মানুষের হয়। স্যার, এতগুলো বছর পর আপনি আপনি ঠিক আছেন তো? রুদ্র জানলার বাইরের অন্ধকারের দিকে তাকাল। আমি ঠিক আছি বিশ্বজিৎ, কিন্তু আয়ন্দ্রি ঠিক নেই। আর যে কোম্পানিটাকে আমি তোমার ভরসায় ছেড়ে এসেছিলাম, সেখানে বসে কেউ একজন ওর নাম নিয়ে নোংরা খেলা খেলছে। বিশ্বজিতের নিঃশ্বাস ভারী হয়ে এলো। আমি কিছু আভাস পেয়েছিলাম স্যার, তবে আমি ভেবেছিলাম সকালের মিটিংটায় হয়তো। রুদ্র তার কথা মাঝপথে কেটে দিল না, তবে তার গলার স্বর এখন আগের চেয়েও অনেক বেশি ঠান্ডা শোনাল। সকালের মিটিং যেভাবে হওয়ার সেভাবেই শুরু হবে। কেউ যেন বিন্দুমাত্র টের না পায় যে আমি আসছি। না সৌনক, না শ্রেয়া, না বোর্ডের কোনো মেম্বার। তুমি শুধু পেছনের সব প্রস্তুতি নিয়ে রাখো। বিশ্বজিৎ এক সেকেন্ডও নষ্ট না করে চটপট বলল, জি স্যার, বলুন। রুদ্র টেবিলের উপর নোটবুকটা মেলল। তার গলার আওয়াজে এখন আর ঘরের সেই নরম বা ধীর ভাবটা বিন্দুমাত্র ছিল না। সেখানে এখন কেবল সেই মানুষের চেনা স্পষ্টতা আর জোর যে এক সময় বড় বড় সিদ্ধান্ত নিত এবং খুব ভালো করেই জানত কোন পদক্ষেপের পরিণতি কতটা ভারী হতে পারে। সে বলতে শুরু করল, প্রথমত, গত 15 দিনের যত ডিজিটাল অ্যাপ্রুভাল হয়েছে তার কমপ্লিট লগ ডিটেলস আমার চাই। কোন টাইমে, কোন ফ্লোর থেকে, কোন ডিভাইস ইউজ করে আর কোন ব্যাকআপ কোড দিয়ে ওগুলো করা হয়েছে, সব। দ্বিতীয়ত, 28 তলার ওই রাতের পুরো সিসিটিভি ফুটেজ বের করো। স্থানীয় সিস্টেম থেকে যে 1 ঘন্টা গায়েব করে দেওয়া হয়েছে সেটার মূল সার্ভারের ব্যাকআপ কপিটা তোলো। লোকাল রেকর্ড ডিলিট করলেও সেন্ট্রাল আর্কাইভে তার ফুটপ্রিন্ট থাকবেই। তৃতীয়ত, পল্লী সেবা কল্যাণ প্রাইভেট লিমিটেডের রেজিস্ট্রেশনের কাগজ, ডিরেক্টরদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর গত 3 মাসের সবকটা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের ডিটেলস। চতুর্থত, সৌনক চ্যাটার্জিয়ার ওর টিমের পার্সোনাল পেমেন্টের যেসব হিসেব কোম্পানির নিয়মের ভেতর থেকে অ্যাক্সেস করা সম্ভব ঠিক ততটুকুই জোগাড় করো, কিন্তু পুরোটা চাই। পঞ্চমত, শ্রেয়া মিডিয়ার সাথে যেসব কমিউনিকেশন করেছে সেই ইমেল আর মেসেজের টাইমলাইনটা। মনে রেখো বিশ্বজিৎ, কোনো বেআইনি রাস্তা আমরা নেব না। সত্যিটা প্রমাণ করার জন্য কোনো মিথ্যার আশ্রয় বা নোংরামি আমি বরদাস্ত করব না। বিশ্বজিৎ ওপাশে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর তার গলাটা কেমন যেন ভারী হয়ে এলো। স্যার, আপনি যদি তখন কোম্পানিটা ছেড়ে না যেতেন তাহলে আজ কারও এই সাহসটুকু হতো না। রুদ্রের চোখের কোণে একটা পুরনো ক্ষত নতুন করে দপদপিয়ে উঠল, কিন্তু সে নিজের গলার আওয়াজে সেই যন্ত্রণার এক ফোঁটাও প্রকাশ পেতে দিল না। ঠান্ডা গলায় বলল, আমি কোম্পানি থেকে দূরে সরে গিয়েছিলাম বিশ্বজিৎ, কারণ কিছু ক্ষতকে এই কর্পোরেট অফিসের এসি চেয়ারে বসে সারানো যায় না। কিন্তু তার মানে এই নয় যে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি প্রমিস করেছিলাম যে কোম্পানি যতদিন নিজের নীতি মেনে চলবে আমি মাথা গলাব না। কিন্তু এখন লড়াইটা কোম্পানির নয়, একজন নির্দোষ মানুষের সম্মানের। সে আমার স্ত্রী, সেটা পরে, তার আগে সে একজন অসম্ভব সৎ মানুষ। ফোনের ওপাশ থেকে বিশ্বজিতের গলাটা এবার একদম নরম শোনাল। কাল আপনি কখন পৌঁছবেন স্যার? রুদ্র জানলার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে বলল, ঠিক যখন ওরা রায় শোনানোর শেষ প্রস্তুতিতে থাকবে। মিটিংটা শুরু হতে দাও। সৌনককে ওর বানানো গল্পটা পুরোটা বলতে দাও। মিথ্যে যখন সম্পূর্ণ বলা হয়ে যায় ঠিক তখনই সত্যিটা সবচেয়ে জোরে আর পরিষ্কার শোনা যায়। সে ফোনটা কেটে দিল। তারপর সেই অন্ধকার ঘরটার মাঝে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টিটা ততক্ষণে পুরোপুরি থেমে গেছে। রুদ্র পুরনো ফোনটা আর ওই অন্ধকার ড্রয়ালে ফেরত রাখল না। ওটা সোজাসুজি নিজের পকেটে ঢুকিয়ে নিল। তারপর ধীর পায়ে বেডরুমের দিকে ফিরে এলো। আইন্দ্রি তখন ঘুমোচ্ছিল। ঘরের আবছা আলোয় দেখা যাচ্ছিল তার চোখের কোণে শুকিয়ে যাওয়া কান্নার একটা হালকা রেখা। রুদ্র দরজায় হেলান দিয়ে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখল। মনে মনে নিজেকেই বলল, কালকের দিনে তোমাকে আর একা দাঁড়িয়ে থাকতে হবে না। পরদিন সকালে আইন্দ্রি যখন তৈরি হল তখন তার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল রাতের ঘুমটা একদমই হয়নি, কিন্তু চোখে তখনও একটা শেষ জেদ, একটা শেষ লড়াইয়ের আগুন বেঁচেছিল। সে একটা হালকা নীল রঙের শার্টের উপর গাঢ় ধূসর ব্লেজারটা চড়াল, চুলটা শক্ত করে বাঁধল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, যেন নিজের চোখের দিকে তাকিয়েই নিজেকে মনে করিয়ে দিচ্ছিল আজ অন্তত ভেঙে পড়া বারণ। রুদ্র দরজার চৌকাঠে দাঁড়িয়েছিল। সে কোনো প্রশ্ন করল না, কাল রাতের কথা তুলে কোনো খোটাও দিল না, শুধু খুব নিচু শান্ত গলায় বলল, সাবধানে যেও। আইন্দ্রি ওর দিকে তাকাল।
গত রাতে রাগের মাথায় রুদ্রকে বলে ফেলা প্রতিটা ধারালো শব্দ তার বুকের ভেতর আবার গিয়ে বিঁধল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার মতো মানসিক জোর বা সাহস সে কোনোভাবেই সঞ্চয় করতে পারল না। সে শুধু কোনো মতে এটুকু বলতে পারল, সন্ধে ফিরে কথা বলব। রুদ্র শুধু আলতো করে মাথা নাড়ল, যেন সে খুব ভালো করেই জানত সন্ধে আসার আগেই অনেক কিছু চিরতরে বদলে যেতে চলেছে। সেনগুপ্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ৩২ তলার বোর্ডরুমটা আজ অন্য দিনের চেয়েও অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি থমথমে মনে হচ্ছিল। লম্বা সেগুন কাঠের টেবিলটার ওপর ফাইলের পাহাড় সাজানো, দেয়ালের বড় স্ক্রিনটায় পেমেন্টের সেই কুখ্যাত লিস্টটা রেডি রাখা হয়েছে, আর মিটিংয়ে বসা মানুষগুলোর মুখে একটা কৃত্রিম গাম্ভীর্য, যা সাধারণত কোনো আসামির রায় শোনানোর আগে বিচারকরা ওপরে ওপরে ফুটিয়ে তোলে। সৌনক চ্যাটার্জি নিজের চেয়ারটা একদম টান টান হয়ে বসেছিল, তার পুরো প্রস্তুতি সারা। শ্রেয়া বাইরে দাঁড়িয়ে তখন মিডিয়া টিমের সাথে মেসেজের শেষ মুহূর্তের টাইমিংগুলো মিলিয়ে নিচ্ছিল। বোর্ডের প্রধান আসনে বসেছিলেন বিশ্বজিৎ মুখার্জি, কিন্তু তার চোখটা আজ বারবার কেন যেন দরজার দিকে উঠে যাচ্ছিল। আয়েন্দ্রি লক্ষ্য করল বিষয়টা, কিন্তু এই চরম মুহূর্তে দাঁড়িয়ে চেয়ারম্যানের এই অস্থিরতার আসল মানে সে উদ্ধার করতে পারল না। মিটিং শুরু হল। সৌনক নিজের প্রেজেন্টেশনটা ঠিক আগের দিনের মতোই একই শান্ত, আত্মবিশ্বাসী ভঙ্গিতে দিতে শুরু করল, যে নিখুঁত দক্ষতায় কিছু মানুষ চরম মিথ্যেকে একদম ধ্রুব সত্যের রূপ দেয়। সে প্রতিটা সন্দেহজনক ফান্ডের রিলিজকে আয়েন্দ্রির অফিসিয়াল রাইটসের সাথে জুড়ল, প্রতিটা ডিজিটাল অ্যাপ্রুভালকে দেখালো আয়েন্দ্রির ব্যক্তিগত আইডি থেকে করা হয়েছে। সব শেষে একটা দুঃখী দুঃখী মুখ করে ধীর গলায় বলল, আয়েন্দ্রির প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা থাকা সত্ত্বেও কোম্পানির স্বার্থটাই আমার কাছে সবচেয়ে বড়। তাই আমার রেকমেন্ডেশন হল প্রপার ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আয়েন্দ্রি সেনগুপ্তকে সিইওর পদ থেকে সাময়িকভাবে সরিয়ে রাখা হোক। পুরো ঘরে একটা ভারী, দম বন্ধ করা নিস্তব্ধতা নেমে এলো। আয়ন্দ্রি নিজের পক্ষে কিছু বলার জন্য মুখ খুলতে চাইল, কিন্তু তাকে সুযোগ না দিয়ে তার আগেই এক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ঠান্ডা গলায় বলে উঠলেন, এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই, রেকর্ডস একদম স্পষ্ট বলছে। ঠিক সেই মুহূর্তেই বোর্ড রুমের দরজা খুলল। সবার নজর ওদিকে গেল। ভেতরে রুদ্র সেন এলো। সাধারণ সাদা শার্ট, গাঢ় রঙের জিন্স, পুরনো স্পোর্টস শু, হাতে সেই একই রংচটা ল্যাপটপ ব্যাগ। কিছু মানুষের মুখে বিস্ময় ছিল, কিছু মুখে অবজ্ঞা। সৌনক চেয়ারে হেলান দিয়ে বসে হালকা হাসির সাথে বলল, এটা বোর্ড রিভিউ। আয়ন্দ্রি, আবেগপূর্ণ সমর্থনের জন্য পরিবারকে ভেতরে আনা হয়তো ঠিক বার্তা দেবে না। ২-৩ জন মানুষ চোখ নামিয়ে হাসল। আয়ন্দ্রির মুখ লজ্জা এবং ঘাবড়ে যাওয়ার কারণে লাল হয়ে গেল। সে ধীর গলায় বলল, রুদ্র, অনুগ্রহ করে বাইরে যাও, এখন নয়। রুদ্র তার দিকে তাকালো, কিন্তু থামল না। সে টেবিলের কাছে আসতেই বিশ্বজিৎ মুখার্জি হঠাৎ নিজের চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন। তার চেয়ারটা পেছনে হালকা শব্দ করে সরল, এবং পুরো ঘরটা যেন ওই আওয়াজেই থমকে গেল। বিশ্বজিতের মুখের রং উড়ে গিয়েছিল। তিনি দুহাত হালকা জোর করে বললেন, স্যার, আপনি এসে গেছেন। সৌনকের হাসি ওখানেই থমকে গেল। শ্রেয়া, যে দরজার কাছে দাঁড়িয়েছিল, একদম স্থির হয়ে গেল। আয়ন্দ্রির মনে হল যেন সে ভুল শুনেছে। রুদ্র শান্ত গলায় বলল, বিশ্বজিৎ, মিটিং জারি রাখো, এবার পুরো কথা শোনা যাবে। সে টেবিলের পাশে খালি চেয়ারে বসল না। সে নিজের ল্যাপটপ খুলল, স্ক্রিনের সাথে কানেক্ট করল, এবং প্রথম ফাইল সামনে চলে এলো। প্রথম তথ্য, সে বলল, আয়েন্দ্রির নামে হওয়া অনুমোদনগুলো তার প্রধান ফোন থেকে হয়নি, ব্যাকআপ ভেরিফিকেশন কোড থেকে হয়েছে। এই কোড কেবল ৫ জন মানুষের সীমিত অ্যাক্সেসে ছিল। তাদের মধ্যে একজন সৌনক চ্যাটার্জির ফিনান্স কন্ট্রোল রুমের সাথে যুক্ত ছিল। স্ক্রিনে লগইন সময়, তলা এবং ডিভাইসের বিবরণ ভেসে উঠল। সৌনক সাথে সাথে বলল, এটা প্রযুক্তিগত বিভ্রাম হতে পারে। রুদ্র দ্বিতীয় নথিপত্র খুলল। দ্বিতীয় তথ্য, যে রাতে ক্যামেরা রেকর্ডিং গায়েব বলা হয়েছে, কেন্দ্রীয় আর্কাইভে তার শ্যাডো কপি রয়ে গিয়েছিল। এতে সৌনকের টিমের একজন বরিষ্ঠ কর্মচারীকে ২৮ তলার সাধারণ ফিনান্স রুমে রাত ২টোর পর ঢুকতে দেখা যাচ্ছে। ঘরে অস্থিরতা ছড়িয়ে পড়ল। তারপর তৃতীয় ফাইল খুলল। পল্লী সেবা কল্যাণ প্রাইভেট লিমিটেড ৩ মাস আগে তৈরি করা হয়। এর আসল সুবিধাভোগী অ্যাকাউন্ট থেকে গত সপ্তাহে একটি ব্যক্তিগত কনসালটেন্সি অ্যাকাউন্টে টাকা যায়, এবং সেই অ্যাকাউন্টটি সৌনক চ্যাটার্জির ভগ্নিপতির সাথে যুক্ত। সৌনকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র শ্রেয়ার দিকে তাকাল। আর মিডিয়ায় খবর যাওয়ার ১২ মিনিট আগে শ্রেয়া ঘোষালের ব্যক্তিগত ইমেল থেকে ২ জন সাংবাদিককে নথিপত্র পাঠানো হয়।
সময়, সংযুক্ত ফাইল এবং প্রাপ্তির অ্যাকনলেজমেন্ট এখানে রয়েছে। এবার শ্রেয়ার চোখ থেকে আত্মবিশ্বাস উভে গিয়েছিল। ঘরে কেউ কথা বলছিল না। রুদ্র শেষে বলল, আয়েন্দ্রি সেনগুপ্ত কোম্পানিকে বাঁচানোর চেষ্টা করেছিল। তাকে যারা ফাঁসিয়েছে তারা তার নাম ব্যবহার করেছে, তার অধিকারের অপব্যবহার করেছে এবং কোম্পানিকে চুক্তির আগে অস্থির করার চেষ্টা করেছে। বিশ্বজিৎ ধীর গলায় বললেন, রেকর্ডের জন্য আমি পরিষ্কার করে দিই, রুদ্র সেন এই কোম্পানির মৌন প্রতিষ্ঠাতা এবং নিয়ন্ত্রক অংশীদারিত্বের প্রধান অংশীদার। তার নির্দেশ কোম্পানির শাসনগত নথিপত্রে বৈধ। আয়ন্দ্রির শ্বাস যেন আটকে গেল। সে রুদ্রের দিকে তাকিয়ে রইল। এই কোম্পানির মৌন প্রতিষ্ঠাতা, সেই মানুষটাকে যাকে দুনিয়া বেকার বলতে থাকত এবং যে আজ পুরো বোর্ডরুমের সামনে তার সত্যতা হয়ে দাঁড়িয়েছিল। বিশ্বজিৎ মুখার্জির শব্দের পর বোর্ডরুমে যে নিস্তব্ধতা ছড়ালো তা যে কোনো রায়ের চেয়েও ভারী ছিল। সৌনক চ্যাটার্জির চোখ নিচু হয়ে গিয়েছিল, শ্রেয়ার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং আয়ন্দ্রি এখনও রুদ্রকে দেখছিল, যেন প্রথমবার তাকে সত্যি সত্যি দেখছিল। কিছু ঘণ্টার মধ্যেই বোর্ড আয়ন্দ্রির বিরুদ্ধে সমস্ত অভিযোগ স্থগিত করে দিল। সৌনককে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করে অভ্যন্তরীণ এবং আইনি তদন্তের হাতে সঁপে দেওয়া হল এবং শ্রেয়াকে কোম্পানির গোপন তথ্য বাইরে পাঠানোর অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়া হল। সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের সমস্ত প্রমাণ পাঠানো হল এবং চুক্তির উপর লাগা স্থগিতাদেশ ধীরে ধীরে কাটতে লাগল। কিন্তু সেই দিন আয়ন্দ্রির ভেতরে যে সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়িয়েছিল তা কোম্পানির ছিল না। সে শুধু এটাই জানতে চাইত যে রুদ্র এত বছর ধরে চুপ কেন ছিল। মিটিং শেষ হওয়ার পর সে তাকে ওই ইমারতেরই একটা শান্ত ব্যালকনিতে নিয়ে গেল। নিচে কলকাতার রাস্তাগুলো বৃষ্টির পর চকচক করছিল। রুদ্র অনেকক্ষণ পর বলল, আমি এই কোম্পানি অনেক আগে শুরু করেছিলাম আয়ন্দ্রি। বিশ্বজিৎ তখন আমার সাথে ছিল। আমরা বড় স্বপ্ন দেখতাম, কিন্তু একটা প্রজেক্টে আমার সবচেয়ে কাছের বন্ধু বিশ্বাস ভেঙেছিল, ভুল কাগজে অনুমোদন করিয়েছিল এবং সেই গোলমালে আমার ছোট ভাই আরবের প্রাণ চলে গিয়েছিল। তারপর থেকে আমার মনে হয়েছিল যে কারবার শুধু টাকা নেয় না, কখনো কখনো মানুষের ঘর, ভরসা এবং আত্মাও কেড়ে নেয়। আমি সবকিছু ছেড়ে চলে গেলাম, বিশ্বজিৎকে দায়িত্ব দিলাম আর নিজে পিছনে সরে গেলাম। আয়েন্দ্রির চোখ থেকে জল ঝরে পড়ল। তার গত রাতে বলা নিজের কথাগুলো মনে এলো। আমি তোমাকে খুব আঘাত করেছি, সে ধীর গলায় বলল। রুদ্র মাথা নাড়ল। তুমি যন্ত্রণার মধ্যে বলেছিলে, কিন্তু আমি সত্যটা এই জন্য লুকোইনি যে তোমাকে পরীক্ষা করতে পারি। আমি এই জন্যই লুকিয়েছিলাম কারণ আমি চেয়েছিলাম যে যখন মানুষ তোমাকে সম্মান করবে তখন তোমাকে আমার নামে নয়, তোমার নিজের পরিশ্রমে করুক। কিছু মাস পর আয়েন্দ্রি আবার সেই কোম্পানির মুখ্য নির্বাহী হিসেবে দাঁড়িয়েছিল। স্বচ্ছ শক্তি প্রজেক্ট শুরু হল, কর্মচারীদের ভরসা ফিরল এবং বোর্ড প্রথমবার তার যোগ্যতাকে কোনো ছায়া ছাড়া স্বীকার করল। রুদ্র এখনও আগের মতোই রইল, সাধারণ, শান্ত, ভিড় থেকে দূরে। তফাৎ শুধু এটুকু ছিল যে এখন আয়েন্দ্রি তার নীরবতাকে শূন্যতা নয়, গভীরতা বুঝত। সত্য এটাই, জীবনে প্রতিটি বড় মানুষ চড়া গলায় নিজের পরিচয় দেয় না। কিছু মানুষ শুধু সঠিক সময় দাঁড়িয়ে থাকে এবং আমাদের পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। যদি এই গল্প আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে বলুন, আয়েন্দ্রির কি রুদ্রের ওপর রাগ হওয়া উচিত ছিল, নাকি তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল? গল্প পছন্দ হয়ে থাকলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গল্প থেকে আমরা সবচেয়ে বড় শিক্ষা এটাই পাই যে মানুষকে কখনো তার পোশাক, তার নীরবতা বা তার লোক দেখানোর রূপ দিয়ে বিচার করা উচিত নয়। অনেক সময় যে ব্যক্তি বাইরে থেকে সাধারণ মনে হয় সেই ভেতর থেকে সবচেয়ে শক্তিশালী হয়। রুদ্র কখনো নিজের নাম, টাকা বা অধিকারের শোরগোল করেনি। সে আয়েন্দ্রির সামনে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করেনি। সে শুধু তার জীবনে একটি শান্ত আশ্রয় হয়ে রইল। এটাই আসল প্রেম, যেখানে কেউ আপনার দুর্বলতা দেখে আপনাকে নিচু দেখায় না, বরং চুপচাপ আপনার ভেঙে যাওয়া অংশগুলোকে সামলে নেয়। আজকের দুনিয়ায় মানুষ পদ, বেতন, গাড়ি, পোশাক এবং সমাজের চোখে পড়া সাফল্যকে খুব তাড়াতাড়ি সম্মানের সাথে জুড়ে দেয়। কিন্তু জীবনের সত্য এর চেয়ে অনেক গভীর। পরিবার এবং সম্পর্ক সেখানেই টেকে যেখানে সম্মান থাকে, ধৈর্য থাকে এবং একে অপরকে বোঝার ইচ্ছা থাকে। আয়ন্দ্রি শক্তিশালী ছিল, কিন্তু সেও ভেঙে পড়তে পারত। রুদ্র শান্ত ছিল, কিন্তু এর মানে এই ছিল না যে তার কাছে কোনো গল্প ছিল না। প্রতিটি মানুষের ভেতরে একটি না বলা সংগ্রাম থাকে। তাই বলার আগে, ঠাট্টা ওড়ানোর আগে
এবং কাউকে ছোট ভাবার আগে আমাদের থেমে ভাবা উচিত। এই গল্প আমাদের এটাও শেখায় যে প্রেম কেবল ভালো দিনগুলোতে একসাথে বসার নাম নয়। প্রেম সেটাই যা বদনাম, ভয়, হার এবং একাকিত্বের সময়েও পাশে দাঁড়িয়ে থাকে এবং জীবনে পড়ে যাওয়া মানেই শেষ নয়। যদি সত্য, ধৈর্য এবং সঠিক মানুষ আমাদের সাথে থাকে, তবে মানুষ আবার উঠে দাঁড়াতে পারে। আপনাদের কি মনে হয়, আয়ন্দ্রীর কি রুদ্রের ওপর রাগ হওয়া উচিত ছিল, নাকি তার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল? নিজের মতামত কমেন্টে নিশ্চয়ই লিখবেন। যদি এই গল্প আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তবে ভিডিওটিকে লাইক করুন এবং এরকমই আবেগপূর্ণ গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।